শুরু করা হলো। সবাইকে স্বাগত এবং শুভ সন্ধ্যা। আচ্ছা, তো তোমরা আজকে এখানে উপস্থিত হয়েছো আমাদের ডাব্লিউবিপিএসসির যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 19/20 যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস রিক্রুটমেন্ট ইন দ্য গভর্নমেন্ট স্কুল। তো তোমরা সবাই জানো যে গভর্নমেন্ট স্কুল আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের আন্ডারে বেশ কয়েকটা রয়েছে। ম্যাক্সিমাম গভর্নমেন্ট স্কুলে তোমার একটু গ্রামের দিকে, ইনফ্যাক্ট গভর্নমেন্টের যে নতুন যে ইনিশিয়েটিভ সমস্ত গভর্নমেন্ট কলেজ, তো আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ম্যাক্সিমাম গভর্নমেন্ট মানে কলেজই, আমি তো যেহেতু মানে কলেজেতে পড়াই, হ্যাঁ, তো আশা করি তোমরা সেটা অনেকেই জানো। তো ম্যাক্সিমাম গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট কলেজগুলোই একটু গ্রামের দিকে হয়। তো আমার আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ঝাড়গ্রাম, আমার যে কলেজটা ঝাড়গ্রামে অবস্থিত। তো ঝাড়গ্রামের বেশ কয়েকটা গভর্নমেন্ট স্কুল আছে বিভিন্ন জায়গাতে, রায়পুরে আছে, বিনপুরে আছে, বেশ কয়েকটা গভর্নমেন্ট স্কুল আছে। তো তোমাদের আজকে এই আলোচনাটাতে আমরা ডাব্লিউবিপিএসসি স্কুলটাকে নিয়ে মেনলি আমরা আজকে আলোচনা করব এবং সমস্ত ব্যাপারটাই তোমাদেরকে সামনে আমি ক্লিয়ার করব। তো এই তুমি জানো যে তোমাদের মেনলি তোমার স্কুলেতে রিক্রুটমেন্টটা তোমাদের মেনলি হয় এসএসসির থ্রু দিয়ে, মাদ্রাসা সার্ভিস কমিশন তার থ্রু দিয়ে, এবং আরও কিছু আছে। আমি শুধু বলছি গভর্নমেন্ট স্কুলগুলোর মানে কথাগুলো, যেগুলো এসএসসি থ্রু দিয়ে হয়, সেগুলো ঠিক সেই অর্থে গভর্নমেন্ট এডেড স্কুল, মানে সেই অর্থে গভর্নমেন্টের কন্ট্রোলে নয়, গভর্নমেন্ট ওদেরকে সরকারিভাবে সাহায্য দেয়। তো মেনলি তোমাদের স্কুল বলতে আমাদের রিক্রুটমেন্ট তুমি যদি দেখো, আমাদের তিনটে প্রসেসে বা চারটে প্রসেসে আমাদের হয়। একটা হচ্ছে তোমাদের এসএসসি, যাকে আমরা এসএলএসটি আমরা বলি, তার জন্য তোমরা অনেকেই এই ব্যাচ থেকে পড়াশোনা করছো। একটা হয় আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন, আর একটা আমাদের হয়ে থাকে মেনলি এই পিএসসি থ্রু দিয়ে। তো পিএসসি থ্রু দিয়ে যে সমস্ত কলেজ বা স্কুলে রিক্রুটমেন্ট হয় তারা সবাই কিন্তু গভর্নমেন্টের আন্ডারে চলে আসে, সবাই কিন্তু গভর্নমেন্টের আন্ডারে আসে। তো সেই গভর্নমেন্টের এর যে করেসপন্ডিং সিলেবাসটা, তো তোমরা অনেকেই হয়তো জানো যে এই সিলেবাসটা তুমি কোত্থেকে পাবে। এই সিলেবাসটা তুমি পেয়ে যাবে আমাদের পিএসসির ওয়েবসাইটে। এইটা তোমাদের সম্ভাব্য। এই যে সিলেবাসটা তুমি দেখতে পাচ্ছ তার মধ্যে তোমার সব মিলিয়ে 9টা মডিউল আছে। একটু জুম করছি তোমাদের জন্য, দেখতে সুবিধা হবে, দেখো। তো এই যে তোমাদের পিএসসিতে তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে, এই তোমাদের সিলেবাসটা দেখো, সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইন ফিজিক্স। এটা কিন্তু শুধুমাত্র স্ক্রিনিং টেস্টের জন্য, তারপরে কিন্তু তোমাদের একটা ইন্টারভিউ হবে গভর্নমেন্টের যে কোনো পরীক্ষাতে। গভর্নমেন্টের আন্ডারে তোমার স্কুল বলো, কলেজ বলো, পলিটেকনিক বলো, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বলো, গ্রুপ ডি বলো, সবার জন্য কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট এবং একটা ইন্টারভিউ কিন্তু ম্যান্ডেটরি সমস্ত গভর্নমেন্ট জবের জন্য। সো ইন্টারভিউটা তুমি একদম মানে ধরে রাখতেই পারো যে তোমাদের হবে, কোনো চান্সই নেই। তো তোমাদের এখানে দেখো তোমাদের ক্লাসিক্যাল, এবং এই যে সিলেবাসটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু ইন জেনারেল সিলেবাস। তুমি পিএসসি যখন তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যদি এই ব্যাচ থেকে মানে কারো যদি নেট ফেট কোয়ালিফাই থাকে, তো তাহলে তারা যদি ভবিষ্যতে পিএসসি পলিটেকনিক কিংবা পিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বসো, সেম সিলেবাস, একদম আইডেন্টিক্যাল সিলেবাস, সেম টু সেম এই একই সিলেবাস দেওয়া আছে। ক্লাসিক্যাল মেকানিক্স, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, ভাইব্রেশন অ্যান্ড ওয়েভস, হিট, থার্মোডাইনামিক্স, অপটিক্স, এবং তার আন্ডারে কিছু ভাগ আছে ইলেকট্রনিক্স, মডার্ন ফিজিক্স। এই 9টা তোমাদের কাছে মডিউল আছে। তো সিলেবাসটা অ্যাপারেন্টলি খুবই ছোট। তো তুমি যদি প্রিপারেশন নাও, তোমাকে এটা মানে করতে মানে খুব বেশি দিন লাগবে না। বাট এখানে তোমাকে প্রচুর করে তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, এবং থিওরি এবং কনসেপ্ট তো ক্লিয়ার রাখতেই হবে। বাট তার সাথে কিন্তু প্র্যাকটিসটা এবং প্রচুর অঙ্ক তোমাকে কিন্তু করতে হবে। তো কীভাবে আমাদের এখানে অঙ্কগুলো করাবো বা কীভাবে থিওরিগুলো পড়ানো হয় তার একটা আউটলাইন তোমাকে আমি আজকে দেবো। আচ্ছা, এবার দেখো, এবার এই 9টা মডিউল। এবার একটা কোশ্চেন তোমাদের মধ্যে অনেকেরই থাকে যে স্যার পিএসসিতে স্যার আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখেছি, তারা কিন্তু স্যার অনেক বাইরে কোশ্চেনও দিয়েছে, এবং এটা কিন্তু ঘটনা যে ইট ইজ নট ম্যান্ডেটারি যে তোমাকে একবারে হুবহু এই সমস্ত টপিকগুলো থেকে কোশ্চেন দেওয়া হবে, কারণ পিএসসি কিন্তু সেই অর্থে সিলেবাস কিন্তু ফলো করে না। তার প্রমাণটা আমি তোমাকে দেখিয়ে দেবো যখন তোমাকে পিএসসির মানে প্রিভিয়াস ইয়ারগুলো তোমাকে আমি করাবো, তখন তুমি দেখতে পাবে এমন প্রচুর কোশ্চেনও মানে এসেছে যেগুলো কিন্তু ডাইরেক্ট তোমাদের সিলেবাসের মধ্যে নেই। সুতরাং তোমাকে যেটা করতে হবে, তোমাকে যেটা বেসিক পড়াশোনাটা করতে হবে সেটা হচ্ছে, সো বেসিক যে স্টাডি তোমায় করতে হবে, দাঁড়াও এক সেকেন্ড।
তো বেসিক যে তোমায় পড়তে হবে সেটা তোমাকে মোটামুটি বলে দিচ্ছি। সো বেসিক স্টাডি তোমাকে শুরু করতে হবে তোমার 11-12 লেভেল থেকে। দেখো বেসিক যে স্টাডি তোমাকে করতে হবে সেটা তোমাদের মোটামুটি 11-12 লেভেল থেকে শুরু করতে হবে। 11-12 লেভেল তোমাদের এখানে অনেকেই 11-12টা খুব ভালো করেই তোমরা পড়েছো আশা করা যায়। এবং 2 নম্বরে 9-10টা তো বটেই, 9-10টা তো একটু পড়তেই হবে, কারণ 9-10 থেকে শুরু করলে ভালো হয়। আর বেসিক তোমাদের বেসিক আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটা একটুখানি পড়তে হবে। বেসিক তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটা, এমএসসি লেভেলটা তোমাদের পড়ার দরকার নেই, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেও খুব সামান্য কিছু পড়তে হবে। মেনলি তোমাদের ফোকাসটা থাকবে 9-10 এবং 11-12-এর দিকে, বেসিক আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। ঠিক আছে, একদম এলিমেন্টারি লেভেলের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে খুব বেশি শক্ত জিনিসপত্র পড়ার দরকার নেই, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে একটুখানি পড়তে হবে। তো এইটুকু জাস্ট তোমাকে জাস্ট পড়তে হবে। এবং আমাদের যে সমস্ত পিএসসি লেভেলে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয় মোটামুটি এখান থেকে কোশ্চেন মোটামুটি দেওয়া হয়। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আমাদের ব্যাচেতে কিভাবে পড়াই আমি তোমাকে বলছি। সো আমরা আমাদের এখানে মেনলি যে সমস্ত টেক্সট বুকগুলো আমরা ফলো করি এবং যেখান থেকে আমরা অঙ্কটঙ্কগুলো করি, মানে আমাদের এখানে মোটামুটি স্টাডি মেটেরিয়াল যা যা আমরা করে থাকি মোটামুটি কিছু আমরা বাদ রাখি না, মোটামুটি সব কিছুই আমরা এখানে করি। আমরা এখানে মেনলি করে থাকি এইগুলো। দেখো টেক্সট বুক হিসাবে আমরা ফলো করি দুটো বই আমরা ফলো করি মেনলি। টেক্সট বুক হিসাবে আমরা ফলো করি মেনলি এইচ.সি. ভার্মা, তার যা অঙ্কটঙ্কগুলো আছে, যা শর্ট কোশ্চেন্স আছে, তো সেগুলোকে আমরা মোটামুটি দেখি। তো এইচ.সি. ভার্মা মোটামুটি আমাদের 2 ভলিউম, দুটো আমাদের কাছে ভলিউম আছে, তো এইটা আমরা মেনলি দেখি। এছাড়াও আমাদের কাছে আর একটা মেন বুক হচ্ছে যেটা তোমাকে পড়তেই হবে, কারণ এই দুটো বই থেকে হুবহু কোশ্চেন তোমাদের কিন্তু মানে তুলে দেয়। আর একটা তোমাদের হচ্ছে ডিসি পান্ডে। ডিসি পান্ডেতে তোমরা অনেকেই জানো, যারা জেই মেন্স বা জেই অ্যাডভান্স পড়াও, তোমাদের মধ্যে অনেকেই এখানে জানি যে তোমরা টিউশন পড়াও, তো তুমি জানো যে জেই মেন্স এবং জেই অ্যাডভান্স এবং নিট লেভেলের জন্য ডিসি পান্ডে একটা অত্যন্ত ভালো বই। তো এই ডিসি পান্ডের আমাদের কাছে মেনলি 5টা, দের আর 5 মডিউলস। এই 5টা মডিউলের শর্ট কোশ্চেনগুলো তোমাকে একটু করতে হবে, অঙ্কটঙ্কগুলো একটু দেখতে হবে। 5টা মডিউলস আছে, বা 5টা মডিউলের নামগুলো হচ্ছে তোমার মেকানিক্স 1, আমাদের কাছে আমরা মেনলি এই দুটো বই আমরা ফলো করি, মেকানিক্স 1, মেকানিক্স 2। ঠিক আছে, মেকানিক্স 1, মেকানিক্স 2। আর 3 নম্বরে হচ্ছে তোমার থার্মোডাইনামিক্স, ওয়েভস অ্যান্ড থার্মোডাইনামিক্স। তো তোমরা এই বইগুলো কোথায় পাবে? অনলাইনে তোমরা পেয়ে যাবে। অনলাইনে এগুলো অ্যাক্সেসেবল আছে, অনলাইন থেকে তোমরা পড়তে পারো। অথবা যদি কারো যদি অনলাইনে পড়তে অস্বস্তি হয়, তোমরা কলেজ স্ট্রিটে গিয়ে সেকেন্ড হ্যান্ড বই কিনে নিয়ে আসবে, ফার্স্ট হ্যান্ড কোনো প্রয়োজন নেই। ফার্স্ট হ্যান্ডের বইগুলোর একটু দাম বেশি। তোমরা কলেজ স্ট্রিটে যাবে, বলবে যে ডিসি পান্ডের 5টা মডিউল আছে, সেই 5টা মডিউলের সেকেন্ড হ্যান্ডগুলো কিনবে, অনেক সস্তায় পেয়ে যাবে। তো আমার কাছে যে বইগুলো আছে ওগুলো সবই তোমার সেকেন্ড হ্যান্ড বই, বাট এমন কিচ্ছু পার্থক্য নেই। যা তোমার নিউ এডিশনে যা আছে পুরনো এডিশনেও অলমোস্ট তাই আছে, 2-1টা হয়তো এদিক ওদিক হবে। ওই 2-1টা প্রবলেমের জন্য তোমাকে আবার নতুন করে তোমাকে আর বই কিনতে হবে না। ঠিক আছে, আচ্ছা, আর আছে তোমার ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। এই 5টা ভলিউম তোমাকে পড়তে হবে ভালো করে, ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম। এবং তার সাথে সাথে তোমাদের রয়েছে মডার্ন ফিজিক্স অ্যান্ড অপটিক্স। এই 5টা ভলিউম আছে। ওকে, মডার্ন ফিজিক্স অ্যান্ড অপটিক্স। তো এইগুলো তোমাকে একটুখানি পড়তে হবে। প্রচুর কোশ্চেন দেওয়া আছে প্র্যাকটিস করার মতন। ডিসি পান্ডে যে মোটামুটি ভালো করে পড়ে ফেলেছে তার আর কোনো অঙ্কই আটকাবে না। মোটামুটি তোমরা এখন থেকে এটা ভবিষ্যতেও তো তোমাদের কাজে লাগবে, কারণ ভবিষ্যতে তোমরা ধরো টিচার হবে, তখন তোমাদের পড়ানোর জন্য কিন্তু এই বইটা ভীষণভাবে কিন্তু তোমাদের হেল্পফুল হবে, মডার্ন ফিজিক্স অ্যান্ড অপটিক্স। সো এইগুলো হচ্ছে আমাদের জাস্ট প্র্যাকটিস করার জন্য আমরা এই বইগুলোকে ফলো করি। এর বাইরে আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে মোটামুটি পিওয়াইকিউজ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন্স আছে, এসএসসি লেভেল এবং তার সঙ্গে পিএসসি লেভেল যা যা কোশ্চেন্স আছে সেগুলো তো আমরা দেখবই। আমাদের ব্যাচের মধ্যে এগুলো দেখতেই হবে। প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন ছাড়া যাবে না, একদম 1 থেকে শুরু করে 100 অবধি প্রত্যেকটা কোশ্চেন করে যেতে হবে, যতগুলো ইয়ার তুমি পাবে। এবং এই কোশ্চেনগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই, পিএসসির সাইটে কিন্তু অ্যাভেলেবেল নেই, তোমাকে এগুলো জোগাড় করতে হবে। আমার কাছে বেশ কিছু আছে, আমি তোমাকে যতগুলো পারি তোমাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে,
আচ্ছা, এবার 3 নম্বরে হচ্ছে আমাদের তার বাইরেও যদি তুমি প্র্যাকটিস করতে চাও তো তুমি প্রিভিয়াস ইয়ারের নিট লেভেলের কোশ্চেন এগুলো খুব সহজেই তুমি অনলাইনে পেয়ে যাবে। নিট কোশ্চেন্স এবং জেই মেন্স এবং জেই অ্যাডভান্সের মধ্যে জেই অ্যাডভান্স করতে যেও না, জেই মেন্সটা করতে পারো। জেই মেন্সে তাও সবকটা নয়, জেই মেন্সটা তোমরা মেনলি ওই কয়েকটা কোশ্চেন একটু দেখার জন্য একটু করতে পারো, জেই মেন্সে কিছু প্রবলেম দেখতে পারো। তো আমাদের ব্যাচে মোটামুটি আমরা এগুলোকেই আমরা মানে ফলো করি। আমরা রিগোরাসলি প্রত্যেকটা চ্যাপ্টারে অল্প অল্প করে থিওরিটা হচ্ছে কমপ্লিট করে দিয়ে তারপরে রিগোরাসলি কিন্তু আমাদের ব্যাচেতে কিন্তু প্রবলেম করানো হয়, প্রচুর প্রচুর করে কিন্তু প্রবলেম করানো হয়। একটা লাইভ ক্লাসে ধরো তো এমনও হয়েছে 20টা 22টা করে অঙ্ক কিন্তু করানো হয়, ঠিক আছে। থিওরি বা তার মানে এটা মোটেও নয় যে থিওরিটা পড়ানো হয় না, থিওরিটাকে অ্যাডিকুয়েট থিওরিটাকে বলে দিয়ে আমাদের মেনলি আমাদের এটা থাকে যে প্রবলেম আমরা সলভ করতে পারছি কিনা, এবং সেটা তোমাকে লাইভ ক্লাসে করানো হবে। ওকে, আচ্ছা এবার কিভাবে করানো হবে বা কোথায় তোমরা কিভাবে আমরা ক্লাসগুলো নিই সেটা আমি একটু বলে দিচ্ছি। তো আমরা তার জন্য ইউজ করে থাকি এরকম একটা ক্লাসরুম বলে একটা অ্যাপ আমরা ইউজ করি। এটা তোমাদের গুগলে আছে, গুগলে একটা ক্লাসরুম বলে একটা অ্যাপ আছে। তো এই ক্লাসরুমেতে আমরা যাবতীয় যা যা ক্লাস এখানে নিয়ে থাকি, যেমন তোমাকে দেখাচ্ছি এখানে তুমি দেখতে পাচ্ছ বাঁ দিকের প্যানেলে অসংখ্য ক্লাস আছে, সিএসআই, নেট গেট, হ্যাঁ, এমএসসি, হ্যাঁ, 5th সেমিস্টার মানে অনার্স, ডাব্লিউবি সেট, বিএসসি, হ্যাঁ, এসএলএসটি। দেখো এসএলএসটিগুলো তোমাকে আমি দেখাচ্ছি, 9-10 এগুলো তোমার এসএলএসটি ব্যাচের জন্য। তো তোমাকে আমি একটা জাস্ট আরবিট্রারি ক্লাসরুম খুলে দেখাচ্ছি। 11-12 ধরো ব্যাচ 4, মানে আমাদের এটা অ্যাট প্রেজেন্ট আমাদের এটা ব্যাচ নাম্বার 4 চলছে আমাদের এসএলএসটি। এটা আমাদের রানিং ব্যাচ, এটা 4th ব্যাচ আমাদের। এর আগে আমরা 3টে ব্যাচ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা এইভাবে সমস্ত কটা মডিউল ওয়াইজ, তোমরা জানো যে এসএলএসটি সিলেবাসের মধ্যে এই টপিকগুলো ইনক্লুডেড আছে, মডার্ন ফিজিক্স, থার্মোডাইনামিক্স। তো প্রত্যেকটা কিন্তু আমরা যা যা ক্লাস আমরা নিই সেই সমস্ত ক্লাসগুলোকে এই লাইভ ক্লাসটা যেমন তোমাদের এখন এই মুহূর্তে তোমাদের যেমন দেখো রেকর্ডিং চলছে, ঠিক তেমনি প্রত্যেকটা লাইভ ক্লাসকে আমরা রেকর্ড করে এখানে আমরা রেখে দিই ফর দ্য ফিউচার পারপাস। ভবিষ্যতে যারা ক্লাস করতে পারলো না, বিভিন্ন কারণবশত অনেকেই লাইভ ক্লাসে জয়েন করতে পারে না, অনলাইন ব্যাচে তুমি তো এক্সপেক্ট করতে পারো না যে 100% অ্যাটেন্ডেন্স থাকবে, অফলাইন হলে না হয় একটা অন্য ব্যাপার ছিল। তো অনেকেই ক্লাস করতে পারে না, অনেকে বলতে অনেকেই পারে না, 50% বা 60% লোকজন জয়েন করতে পারে না। তাদের ওই সময়তে আমি যে সময়তে ক্লাস নিচ্ছি ওই সময় ধরো তাদের অন্যান্য কাজ পড়ে গেছে বা টিউশন থাকে বা বিভিন্ন কারণের জন্য রেকর্ডিং করে আমরা সেগুলো দিই, এবং তার কিন্তু একটা প্লে লিস্ট আমরা বানিয়ে দিই। যেমন দেখো এটা হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্সের প্লে লিস্ট, প্রচুর ক্লাস নেওয়া হয়েছে। দেখো আমাদের এই ব্যাচ 4-এ দেখো মোটামুটি তুমি যদি কাউন্ট করো 1 2 3 4 করে প্রায় 20-22টা ক্লাস আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে শুধুমাত্র মডার্ন ফিজিক্সের ওপরে। প্রত্যেকটা দেখো তোমাদের সলিড স্টেট, হ্যাঁ, আমাদের এগুলো তোমাদের 11-12-এর লেভেলের। তো এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পিডিএফ আমরা এখানে ফলো করি। যেমন আমি তোমাকে দেখাচ্ছি একটা আমাদের একটা স্ট্যান্ডার্ড পিডিএফ দেখাচ্ছি। তো এইটা একটা আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের পিডিএফটা, যেটা আমি ক্লাস নোটস যেটা বানানো হয়েছে। তো এরম টাইপের পিডিএফ তোমরা পেয়ে যাবে, এবং সব ব্যাচেতেই আমরা মোটামুটি এই একই নিয়ম কিন্তু আমরা ফলো করি, ঠিক আছে। একদম ঠিকঠাক মতন করে সব কিছু বানানো হয়। এবং অঙ্কগুলো লাইভ ক্লাসের মধ্যে কীভাবে দেখানো হয় একটা ছোট্ট আউটলাইন দিচ্ছি। যেমন এটা হচ্ছে আমাদের মলিকুলার স্পেকট্রোস্কোপি নোটটা, যেটা আমরা রিসেন্টলি পড়েছি, ঠিক আছে। রিসেন্টলি আমাদের এটাই শেষ হয়েছে, তো তার নোটসটা আমি তোমাকে দেখাচ্ছি। তো প্রথমে তোমাকে থিওরিগুলো সব কিছু আমি ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পরে দেখো একদিন আমি বসে সমস্ত অঙ্কগুলোকে কিন্তু আমরা করেছি, দেখাচ্ছি তোমাকে। এগুলো সব কিছু পড়ানো হয়েছে, যা যা থিওরি বলার আমরা বলেছি। তারপরে অঙ্কগুলোকে তুমি এইভাবে পেয়ে যাবে, তোমাকে দেখাচ্ছি। লাস্ট দিনকে ক্লাস নোটটা আপলোড করা হয়নি, সরি, এটা আপলোড করা হয়নি। দাঁড়া একটু, তোমাকে একটু সময় দাও। এসএলএসটিতে আমার এখানে মলিকুলার স্পেকট্রোস্কোপিটা তোমাকে দেখাচ্ছি, হ্যাঁ, এখানে ক্লাস নোটটা আপলোড করা হয়নি, সরি। তোমাকে দেখাচ্ছি ক্লাস নোটটা কেমন টাইপের দেখতে। দেখো দেখাচ্ছি, জাস্ট একটু সময় দাও আমাকে, এটা এই পিডিএফটা হয়ে যাক তারপর তোমাকে দেখাচ্ছি। এই ক্লাস নোটটা সম্ভবত এই পিডিএফটা আপলোড করতে সম্ভবত ভুলে গেছি আমি, ওই জন্য শো করছে না। 1 মিনিট সময় দাও, এখনই হয়ে যাবে। মানে অঙ্কগুলো কীভাবে এখানে ডিসকাশন করানো হয় তোমাকে সেটা আমি একটা দেখাচ্ছি। হ্যাঁ দেখো, তো অঙ্কগুলোকে আমরা এইভাবে আলোচনা করি। কোথায় গেল, এই যে এটা, এইটা হচ্ছে আমাদের ক্লাস নোটটা। এরম টাইপের ক্লাস নোট তুমি পাবে, এরম টাইপের ক্লাস নোট তুমি পাবে। এটা তোমাদের লেজারটা পড়িয়েছিলাম। হুম, তো এই যে এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট, এটা হচ্ছে আমাদের ক্
এবং তার করেসপন্ডিং যে অঙ্কগুলো, দেখো অঙ্কগুলো একদম ওপরেই আছে, অঙ্কগুলো ডিফারেন্ট জায়গা থেকে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে অঙ্কগুলো নিচে কিন্তু আলোচনা করে দেওয়া হয়। তো ঠিক এইভাবে তোমাদের অঙ্কগুলো আলোচনা করানো হবে এইভাবে। দেখো এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবে আমরা আলোচনা করেছি। এটা আমাদের এসএলএসটির জন্য আমরা এইভাবে, এবং সব ব্যাচেতেই আমরা এইভাবেই আমরা মানে ফলো করি। অঙ্কগুলোকে পাশে রেখে তাতে তোমাদের কী হবে, নিজস্ব তোমার নোট বানাতে খুব সুবিধা হবে। তোমাকে এইগুলো থেকে খাতায় নিজস্ব নোট বানাতে হবে একটা, বুঝতে পেরেছো? যা তুমি এখানে পড়লে, সেটা তুমি রেকর্ডেড করো কিংবা লাইভ করো, যা তুমি এখানে পড়লে ওখান থেকে তোমাকে একটা নিজস্ব নোটবুকের মধ্যে একটা নোটস বানাতে হবে। সেই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই নোটটা কিন্তু তোমার কাজে লাগবে, বুঝতে পেরেছো? এখানে শুধু পিডিএফগুলো দেওয়া আছে বলে পিডিএফে ভরসা থেকো না, নিজস্ব কিন্তু একটা নোট তোমাকে বাড়িতে বসে বানাতে হবে। সেটা তুমি এই পিডিএফ থেকেও বানাতে পারো, অথবা তোমার নিজস্ব আমার ভিডিও লেকচারগুলোকে দেখে বা যে করে হোক তোমাকে একটা পিডিএফ বানাতে হবে, একটা নিজস্ব নোটস বানাতে হবে, ঠিক আছে? তো এইভাবে বুঝতেই পারছো প্রচুর প্রচুর অঙ্ক কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, এবং এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকটা মডিউলের জন্যই কিন্তু আমরা করেছি, ঠিক আছে? দেখো আমাদের আরও কিছু মডিউল তোমাকে আমি দেখাচ্ছি, স্যাম্পল, এগুলো স্যাম্পল ক্লাস আমাদের। আরও কিছু তোমাকে মডিউল দেখাচ্ছি, যে যেমন আমাদের পড়াশোনাগুলো হয় ব্যাচের মধ্যে। থার্মোডাইনামিক্সে দেখো, এটা 11-12 লেভেলের, তো থার্মোডাইনামিক্সেও বেশ কটা ক্লাস নেওয়া হয়েছে। এটা হচ্ছে তার করেসপন্ডিং পিডিএফটা, 48 পাতার পিডিএফ আছে। এবং মডিউলগুলো আমরা যেহেতু একটু ডেপথ নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের এই ক্লাস নোটগুলো একটু বড় বড় হয়, মোটামুটি 60 পাতা 70 পাতার আমাদের হয়ে যায় প্রত্যেকটা মডিউলের জন্য। তো এটা আমরা থার্মোডাইনামিক্সটা আমরা পড়ছিলাম, এইটা আমাদের থার্মোডাইনামিক্সের কমপ্লিট যে নোটসটা পেয়ে যাবে। তো এখানেও কিন্তু অঙ্ক কিন্তু আমাদের করানো হয়েছে প্রচুরই। এই দেখো অঙ্কগুলোকে পাশে এইভাবে আমরা রেখেছি, পাশে বসে অঙ্কগুলোকে আলোচনা করা হয়েছে। তো এখানে যে অঙ্কগুলো করানো হয়েছে, কিছু অঙ্ক এমনও আছে তোমার আইআইটি জ্যাম লেভেলের অঙ্কও আছে, ঠিক আছে? সুতরাং অঙ্কের উপর কিন্তু আমাদের ব্যাচে কিন্তু একটা স্পেশাল একটা কিন্তু স্ট্রেস কিন্তু দেওয়া হয়। অঙ্ক কিন্তু তোমাকে লাইভ ক্লাসে করতেই হবে, এই সমস্ত কটা অঙ্ক কিন্তু লাইভ ক্লাসে করানো অঙ্ক, ঠিক আছে? তো এইভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু করানো হয়। এখানে তুমি এখন হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, বাট পিডিএফটা খুললে, যখন তুমি প্রপার ওয়েতে পিডিএফটা খুলবে, একদম ভালো করেই তুমি দেখতে পাবে, কারণ পিডিএফে তুমি জুমটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবে, ঠিক আছে? তো এইভাবে আমাদের আলোচনাগুলো চলে। তো বুঝতেই পারছো আশা করি নোটসগুলোকে দেখে, যে আমাদের স্পেশাল কিন্তু একটা মানে গুরুত্ব দেওয়া হয় অঙ্কের উপরে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে কীভাবে আমাদের ক্লাস নোটগুলো বানানো হয়। তো এইগুলো হচ্ছে তোমাদের মোটামুটি এই প্রসিডিওরটাই ফলো করি। ডিসি বান্ডের উপরে আমরা একটা স্পেশাল আমরা গুরুত্ব দিই, এর এমসিকিউগুলো। এইচসি ভার্মার কোনো এমসিকিউ বাদ দিয়ে যাবে না। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য স্কুল লেভেলে তুমি যা যা পরীক্ষা দিচ্ছ, এইচসি ভার্মার কোনো শর্ট কোশ্চেন, দুটো মডিউলে যতগুলো শর্ট কোশ্চেন্স আছে, সিঙ্গেল কারেক্ট অপশানস, একটা শর্ট কোশ্চেনও বাদ দিয়ে যাবে না, কারণ এইচসি ভার্মা থেকে কিন্তু একবারে হুবহু কোশ্চেন তুলে দেয়। এইচসি ভার্মা ডিসি পান্ডে তুমি সিলেক্টিভলি করতে পারো, এইচসি ভার্মা কিন্তু সিলেক্টিভলি করা যাবে না। এইচসি ভার্মা যতগুলো চ্যাপ্টার আছে সব কটা শর্ট কোশ্চেন, ওই ধরো অ্যাভারেজ চ্যাপ্টার পিছু ধরো 20-22টা করে শর্ট কোশ্চেন দেওয়া আছে, তো তোমার কিন্তু সেগুলো করে যেতে হবে। প্রত্যেকটা শর্ট কোশ্চেন ধরো এরকম প্রায় ধরো বেশ কয়েকটা চ্যাপ্টার আছে, এরকম ধরো 500-600 শর্ট কোশ্চেন আছে, তাহলে ওই 500-600 শর্ট কোশ্চেন উইথ তোমার প্রপার এক্সপ্লানেশন, মানে সলিউশন দেখে নয়, নিজে নিজে করবে। এবং যখন তোমার আটকাবে, তোমাকে তো ক্লাসের মধ্যে তো পড়ানোই হবে, কিন্তু বাড়িতেও একবার নিজে বসে ট্রাই করবে, যেগুলো আটকাবে সেগুলো একবার থিওরি দেখে একবার করে নেবে। বাট এইচসি ভার্মাটা কিন্তু ছাড়া যাবে না, ঠিক আছে? আমি কিন্তু বলে দিচ্ছি। ডিসি পান্ডে তুমি একটু মানে সিলেক্টিভলি করো, ঠিক আছে, অসুবিধা নেই, বাট এইচসি ভার্মাটা কিন্তু ছাড়া যাবে না। কারণ আমার এক্সপিরিয়েন্স বলছে, মানে প্রিভিয়াস ইয়ারে এরকম প্রচুরবার হয়েছে, এইচসি ভার্মার শর্ট কোশ্চেনগুলো এক নম্বর থেকে শুরু করে 100 নম্বর পর্যন্ত হুবহু এইচসি ভার্মা থেকে টোকা, মানে একবারে কোনো কমা ফুল স্টপ পর্যন্ত তোমার চেঞ্জ করেনি, অপশানের নাম্বারগুলো পর্যন্ত আনচেঞ্জ রয়েছে, বুঝতে পেরেছো? এখনো পর্যন্ত যা বললাম সব ক্লিয়ার আছে? একটু আমাকে আনমিউট করে বলবে, বা তোমরা কোশ্চেনও করতে পারো, আচ্ছা। ঠিক আছে তো? ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার বেসিক কথা। এরপরে আমরা তাহলে ক্লাস নোটের ব্যাপারে বললাম, অঙ্কগুলো কীভাবে করানো হয়। এবার চলে আসি আমাদের যে অ্যাসাইনমেন্ট এবং মক টেস্টগুলো, তার জন্য তোমার একটা ক্লাসরুম পেয়ে যাবে, তার জন্য একটা আলাদা ক্লাসরুম আছে। যেমন দেখো তোমাদের এসএলএসটির একটা মক টেস্ট 9-10-এর জন্য আমরা কীভাবে এগুলো নিই, আমরা নর্মালি গুগল ফর্ম আমরা দিয়ে দিই। গুগল ফর্মটা দেখো এখানে ক্লাসরুমে অ্যানাউন্স করে দিই যে প্লিজ সাবমিট বাই 9:30 PM। তুমি এখান থেকে গুগল ফর্ম, এই ক্লাসরুমগুলোর অ্যাক্সেসগুলো যখন তুমি অ্যাডমিশন নেবে, তোমাকে এই ক্লাসরুমের লিঙ্কটা জাস্ট পাঠিয়ে দেবো,
এই ক্লাসরুমের লিঙ্কটা থেকে তুমি অ্যাক্সেস পেয়ে যাবে, সমস্ত রেকর্ডেড লেকচার তুমি এখান থেকে পেয়ে যাবে। মানে এটা আমি জাস্ট এসএলএসটির জন্য বলছি, তোমাদের জন্য একটা সেপারেট ক্লাসরুম বানানো হবে যারা এই পিএসসি ব্যাচে যারা অ্যাডমিশন নেবে। আচ্ছা, এবার দেখো কেমন টাইপের আমাদের ক্লাস এগুলো হয়। তো আমাদের এখানে তোমাদের কিছু বেসিক তোমাদের নাম ধামগুলো জানতে চাওয়া হয়, জানা পরে এরম টাইপের কিছু কোশ্চেন্স এইভাবে দেওয়া হয়, 4টে করে অপশানস থাকে, তোমাকে ওখানে দাগ মারতে হবে এবং সবার লাস্টে গিয়ে তোমাকে সাবমিট করে দিতে হয়। একদম সবার লাস্টে গিয়ে এখানে দেখবে সাবমিট বলে একটা অপশান আছে, এই সাবমিট বলে অপশানগুলো দিলেই তোমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, তো টেস্ট তো তোমাদেরকে দিতেই হবে, আরও কিছু এরকম টেস্ট আমি তোমাকে দেখাতে পারি। ঠিক আছে, এই দেখো এরকম আরেকটা টেস্ট, এটা সম্ভবত মেকানিক্সের উপরেই আরেকটা টেস্ট নেওয়া হচ্ছে। হ্যাঁ, মেকানিক্স 1 মেকানিক্স 2 দুটো টেস্ট আমরা নিয়েছিলাম ওই সময়তে। তো এইভাবে তোমরা এখান থেকে অনেকে টেস্ট দেয় না, বুঝতেই পারছো। এই ফাঁকিটা যেন তোমরা মেরো না। রেসপন্সেস দেখতে পাচ্ছ অনেকেই মানে কম আছে, টেস্ট কিন্তু আমাদের ব্যাচের স্টুডেন্ট কিন্তু অনেক বেশি, বাট টেস্ট কিন্তু সবাই দেয় না। বাট না দিলে লোকসানটা মানে তোমারই হবে। হ্যাঁ, টেস্ট তো তোমাকে দিতেই হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, বুঝেছো? তো এইভাবে তোমাদের, এবং সেমভাবে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তোমাকে দেওয়া হবে। সেইভাবে তোমাদের 4টে করে অপশানস থাকবে, তোমরা এখানে সাবমিট করতে পারবে। ঠিক আছে, তো তাহলে টেস্টের ব্যাপারটা তাহলে মানে বুঝতে পারলে। এইভাবে আমাদের একটা আলাদা ক্লাসরুম আমরা ক্রিয়েট করেছিলাম শুধু মক টেস্টের জন্য। এখানে প্রত্যেকটার জন্য আমরা সেপারেট ক্লাসরুম আমরা ইউজ করি। নোটসের জন্য একটা ক্লাসরুম, মক টেস্টের জন্য একটা আলাদা ক্লাসরুম, একটা মানে ঠিকঠাক মতন করে একটা অথেন্টিকেট উপায়ে আমরা পুরো ব্যাপারটাকে ম্যানেজ করি। মানে এমনটা নয় যে সব ক্লাসরুমের মধ্যে মানে সব মেটেরিয়াল এক ক্লাসরুমে তুমি পেয়ে গেলে, এমনটা নয়। ক্লাসরুমের জন্য তোমার মক টেস্টের জন্য সেপারেট ক্লাসরুম, ক্লাস নোটসের জন্য সেপারেট ক্লাসরুম, ইনফ্যাক্ট ক্লাস নোটসের মধ্যেও তোমার ভিডিওর জন্য একটা, দেখো তুমি যদি ভিডিও এবং পিডিএফ দেখো, এখানে তুমি পরিষ্কার দেখতে পাবে। দেখো এইগুলো হচ্ছে ভিডিও, দেখো এখানে তোমাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে তুমি যদি ক্লিক করে দাও, ক্লিক করলেই তোমার ভিডিওটা এখানে চলতে শুরু করে দেবে। তাহলে আমাদের যে নিউ টপিক শুরু, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করলে তোমার এখানে ভিডিওটা চলতে শুরু করে দেবে। ঠিক আছে, বেশ। তাহলে বুঝতে পারলে কীভাবে আমরা ক্লাসরুমের মধ্যে সমস্ত কিছু রাখি। সো এই ক্লাসরুম অ্যাপটা তোমাদের জন্য খুবই হ্যান্ডি। তোমরা চাইলে ক্লাসরুম অ্যাপটাকে ইনস্টলও করতে পারো, না ইনস্টল করলেও কোনো অসুবিধা নেই, ওই লিঙ্ক থেকে তুমি খুলতেই পারবে। মানে এমনটা নয় যে তোমাকে এর জন্য ক্লাসরুম অ্যাপটা, বাট হ্যাঁ, ক্লাসরুম অ্যাপটা ইনস্টল করলে যারা ক্লাসরুম অ্যাপটা ইনস্টল করেছে বা যারা করেনি, যারা করেছে তাদের কাছ থেকে ফিডব্যাকটা আমি শুনেছি যে ক্লাসরুম অ্যাপে কিন্তু ফিচারটা কিন্তু একটু বেশি আছে, ওখানে তুমি হয়তো আরেকটু ভালো করে হয়তো দেখতে পাবে। ওই জন্য আমি তোমাকে রেকমেন্ড করবো যারা যারা এনরোল হবে তারা ক্লাসরুম অ্যাপটাকে অ্যান্ড্রয়েডে ইনস্টল করে নেবে। আর ল্যাপটপ থেকে ক্লাস করতে পারলে তো খুবই ভালো। ল্যাপটপ বা ডেস্কটপে ক্লাস করতে পারলে তো খুবই ভালো, একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স পাবে। বুঝতে পেরেছো? একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স পাবে। ল্যাপটপ বা ডেস্কটপ যদি থাকে, ওখান থেকে যদি ক্লাসে জয়েন করো, একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স পাবে। কারণ মোবাইলে বুঝতেই পারছো একটু তোমার ভিজিবিলিটির একটু সমস্যা হতেই পারে, কারণ সমস্যা কিছু হবে না, কারণ এতটা ক্ল্যারিটি দিয়ে আমার হাতে লেখাটা থাকে, তো অসুবিধা হবে না, সবটাই তুমি বুঝতে পারবে। ঠিক আছে, এবার এই যে তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমি ইচ্ছা মতন এটাকে ছোটো বড়ো করতে পারি। দেখো আমি চাইলে এটাকে ছোটো করতে পারি, এখানে ছোটোটা হবে, দাঁড়াও, হ্যাঁ এই দেখো ছোটো হয়ে গেল। ইচ্ছা মতো তুমি চাইলে এটাকে এনলার্জও করতে পারো। ধরো তুমি বলছো যে স্যার মানে পুরো স্ক্রিনটা একবার দেখান, আমি ইচ্ছা মতো এটাকে ছোটো বড়ো করতেই পারি। একদম ছোটো করে দিলাম, দেখো তুমি একদম পুরো স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ। আবার তুমি জুম করতে বললে আমি তোমাকে জুমও করে আমি তোমাকে দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো আমাদের মোটামুটি আমার ক্লাসরুমের মধ্যে আমাকে একটা অন্য ক্লাসরুম দেখাচ্ছি। আমাদের মোটামুটি প্রিভিয়াস ইয়ারের আমার মোটামুটি কোশ্চেন্সগুলো কয়েকটা আছে, কয়েকটা পিডিএফ আমার মানে করা হয়নি, এগুলো বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে আমার নেওয়া। অ্যাজ আই সেড যে তুমি এগুলো কিন্তু পাবে না তোমাদের পিএসসির ওয়েবসাইটে। তো আমি এগুলোকে জোগাড় করে রেখেছি কয়েকটা বছরের অ্যাটলিস্ট, বিভিন্ন স্টুডেন্টের থেকে। আরও কিছু হয়তো মানে পেয়ে যাবো এই ডিউরিং দ্য কোর্স যখন আমরা করব। তো এখানে তুমি দেখো, তো এইখানে তুমি দেখো আমাদের এইখানে এই ফোল্ডারের মধ্যে পিএসসি সিলেবাস, এইচসি ভার্মার সমস্ত বই এখানে দেওয়া আছে, ডিসি বান্ডের সমস্ত বই তোমার এখানে দেওয়া আছে। পিএসসি স্কুলে দেখো 2015 কোশ্চেনটা, এটাও তুমি এখান থেকে পেয়ে যাবে। কোশ্চেনগুলো বিভিন্ন জনের কাছ থেকে জোগাড় করা, একটু নোংরা, কারণ বুঝতেই পারছো সে তো এক্সামটা দিয়ে এসছে, সে স্বভাবতই তার এরম টাইপের কোশ্চেনগুলো তুমি থাকে। এইগুলো হচ্ছে যারা এক্সামগুলো দিয়েছিল তারা পাশে বসে করেছে। হ্যাঁ,
তো এইগুলো হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো। তো এগুলো তুমি পেয়ে যাবে ইভেনচুয়ালি, ঠিক আছে? তোমাকে আমি এগুলো সাপ্লাই করে দেবো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য কোর্স, সাপ্লাই করে দেওয়া হবে এগুলো, ঠিক আছে? বুঝতে পেরেছো? কয়েকটা বছরের কোশ্চেন আছে, আমি আরও কয়েকটা বছর আপলোড করব, তার কারণটা হচ্ছে সবকটা এখন আপলোড করা নেই। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি গল্পটা। আচ্ছা দেখো, আরও দেখাচ্ছি, পিএসসি সিলেবাসটাও এখানে দেওয়া আছে, পলিটেকনিকের কোশ্চেন হবে তুমি এখান থেকে পেয়ে যাবে। প্র্যাকটিস কিন্তু তোমাকে যে, তুমি যে শুধুমাত্র স্কুল লেভেলে করবে তা নয়, তুমি চাইলে পলিটেকনিকটাও হচ্ছে করতে পারো, যেখানে যা পাবে প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ, অবশ্যই তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পলিটেকনিকটা একটু শক্ত হবে, বাট ওখান থেকেও তুমি বেছে বেছে কিন্তু স্কুল লেভেলগুলো করতেই পারো, ঠিক আছে? তো এখানে সবই তোমার দেওয়া আছে মোটামুটি, তো এখান থেকে তুমি পেয়ে যাবে। আচ্ছা, এবার আমি চলে আসি, তাহলে এখনও পর্যন্ত যা বললাম কোনো কোয়ারিজ আছে? যা বললাম টিল নাও, এখন অবধি কোনো কোয়ারিজ রয়েছে? কেউ কেউ কিছু কোশ্চেন করছো? কিছু পিওয়াইকিউ কোশ্চেনগুলো দেখাতেন। আচ্ছা স্যার কোর্স ফি, আচ্ছা কোর্স ফি বলছি, দাঁড়া না বাবা, এখনও সময় হয়নি, দাঁড়া, আগে আগে ডেটটা ঠিক কর আগে। আচ্ছা, ডেটসের কথা আমি যদি বলি, ডেটসে অ্যাজ সাচ আমার এরকম ডেটস কিছু ফাঁকা নেই, কারণ অনেক কটা ব্যাচ একসাথে এখন চলছে, তো মানে আমার অ্যাভারেজ পার ডেতে ধরো 3টে করে মোটামুটি ব্যাচ থাকে, মোটামুটি অ্যাভারেজ। তো ডেটসে খুবই খুবই ক্রাইসিস। তাও আমি তোমাকে একটা বলতে পারি যে, যেহেতু আমার এখন এই মুহূর্তে আমার যে দুটো ব্যাচ, মানে একটা ব্যাচ আছে, তার নাম হচ্ছে তোমার পিএসসি পলিটেকনিক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএসসি পলিটেকনিক প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এইটা আমাদের একটা ব্যাচ এখন এই মুহূর্তে রানিং, যেটা আমার অনেক দিন ধরে আমার রানিং চলছে, এবং এই ব্যাচটা আমাদের মোটামুটি লাস্টের দিকে আমরা চলে এসেছি, আর তেমন কিছু পড়ানো নেইও। ইনফ্যাক্ট এদেরকে ভেবেছি আমি যে রিভিশন করাবো, ওটা তোমাদের সঙ্গে করিয়ে দেবো, যেহেতু তোমাদের সিলেবাসটা একই আছে। তো ওদের যে আমি রিভিশনটা করাবো, ওদের রিভিশনটা তোমাদের সঙ্গেই আমি একসাথে করিয়ে দেবো। তাহলে তোমাদের এই ব্যাচটার টাইমিংটা আমার হচ্ছে ওয়েডনেসডে এবং সানডে, এই দুটো ডেট আমাদের ক্লাস থাকে 8:30 PM থেকে, রাত্রেবেলা 8:30 থেকে। এই টাইমটা তোমাদের অনেকের জন্যই কনভিনিয়েন্ট, আবার অনেকের জন্য হয়তো কনভিনিয়েন্ট নয়ও। এই টাইমটাতে কনভিনিয়েন্ট এই কারণের জন্য, কারণ তোমাদের অনেকেই সন্ধেবেলাতে, মানে প্রপার সন্ধেবেলাতে টিউশন থাকে, অনেকের আবার এই টাইমটাতেও থাকে, বাট আমি অ্যাজিউম করছি যে একটা মোটামুটি 8:30 PM মানে একটা একটু মোটামুটি রাতের দিকে। তো এই সময়টাতে তোমরা একটু হয়তো ফাঁকা হয়ে গেলেও যেতে পারো, বাট অ্যাজ আই সেড, দেখো সবাইকে তো আমি একসাথে নিয়ে তো মানে চলতে পারবো না। এখন এমনটা হতেই পারে যে সবাইকার একসাথে ওই টাইমটাতে হচ্ছে না, হতেই পারে সেটা। সুতরাং যারা যারা লাইভ ক্লাস জয়েন করতে পারলে, যারা যারা রেকর্ডেড দেখবে, রেকর্ডেড দেখে নেবে, কোনো সমস্যা নেই। লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসের মধ্যে কোনো পার্থক্য নেই। লাইভ ক্লাসটাকেই তোমার প্রত্যেকটা সেকেন্ডকে রেকর্ডিং করে আমার রেকর্ডিংটা করা হয়। রেকর্ডিং তোমরা পেয়ে যাবে উইদিন 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে নর্মালি 3-4 ঘন্টার মধ্যেই তোমার আপলোড হয়ে যায়, ক্লাসরুমের মধ্যে 3-4 ঘন্টার মধ্যেই আপলোড হয়ে যায়, বাট এক্সট্রিম কেসেতে ম্যাক্সিমাম 24 ঘন্টা হতে পারে। 24 ঘন্টার মধ্যে না হলে তোমরা আমাকে মেসেজ করে জানাবে যে স্যার এখনও ক্লাস নোটটা আপলোড হয়নি। হতেই পারে বিভিন্ন কাজের মধ্যে হয়তো আমি ভুলে গেছি, বা হয়তো সময় পাইনি, বাট নর্মালি আমরা 3-4 ঘন্টার মধ্যেই, মানে সেই দিনকে বা পরের দিন সকালের মধ্যে আমরা মোটামুটি আপলোড করে দিই। মানে আমি রাত্রেবেলাতে স্পেশালি 1 ঘন্টাখানেক আমাকে জাগতে হয় শুধুমাত্র এই ক্লাসরুমে আপলোড করার জন্য, কারণ সারাদিনে ধরো 3-4টে ক্লাস নিলাম, ওই 3-4টে ক্লাসকে সব ঠিকঠাক মতন করে আপলোড করতে 1 ঘন্টার মতো সময় লাগে। সো চেষ্টা করি সেদিনকে রাত্রি 12টার মধ্যে আপলোড করে দিতে, না হলে পরের দিন সকালের মধ্যে আপলোড করে দিতে। 24 ঘন্টার মধ্যে তুমি ক্লাস নোট পেয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি জানি তোমাদেরকেও প্রিপারেশন করার মতো আমাকে সময় দিতে হবে। এই যে ওয়েডনেসডে এবং সানডে, এই যে ধরো ওয়েডনেসডে ক্লাসটা আমি নিলাম, যারা যারা ক্লাস করতে পারলে ক্লাসটা করলে, যারা যারা ক্লাস করতে পারলে না তারা রেকর্ডেড দেখে নেবে, বাট রেকর্ডিংটা 24 ঘন্টার মধ্যে যেন অবশ্যই দেখে নেবে। সানডের আগে তোমার যেন কমপ্লিট ক্লাস নোট যেন রেডি থাকে, এটা হচ্ছে আসল কথা। এখানের ব্যাচেতে অনেকেই আছে যারা হয়তো আমার কাছে ওই ব্যাচেতেও মানে পড়ে, এই ব্যাচে হয়তো 2-1 জন আছে। তো তোমরা अच्छा, आई हैव ए लिटिल प्रॉब्लम इन अंडरस्टैंडिंग बंगाली। अभी देखिए अभी क्या करना है, बंगाली में आपका दिक्कत है। इंग्लिश में तो इंग्लिश जो लिखा होगा ना, जो क्लास नोट्स जो लिखा होगा वो सभी इंग्लिश में होगा, ठीक है ना प्रियंका? समझ में आ रहा है?
जो क्लास यस नोट्स, सर। हाँ क्लास नोट्स जो लिखा होगा ना वो सभी मतलब इंग्लिश में ही होगा। सो बंगाली में तो एक भी टार्म टार्म तो बंगाली में एक भी नहीं होगा, ठीक है ना। तो हिंदी में कोई दिक्कत नहीं, यस हाँ हिंदी में कोई दिक्कत तो नहीं है। मेरे को तो मतलब हिंदी में बिल्कुल भी दिक्कत नहीं है, बट प्रॉब्लम इज जी that सर। majority of the students are from the Bengali medium. So for the sake of them, I had to teach in Bengali. बट जो टर्मिनोलॉजी हम लोग क्लास में यूज़ करेंगे तो वो सभी आपका हिंदी में सभी आपका इंग्लिश में ही होगा। सो आपको उतना उतना प्रॉब्लम नहीं होगा। सो अभी मैं आपको बोल सकता हूँ कि अभी मेरे एमएससी क्लास में मैं आपको दिखा सकता हूँ। एमएससी क्लास में एमएससी फर्स्ट सेमिस्टर में मेरा दो स्टूडेंट है, मेरा बहुत ही मतलब प्यारा स्टूडेंट, निशा और आस्था। ये जो है ना, अभी आप देख रहे हो, जी सर। निशा, निशा का टाइटल है आपका आस्था शाह। आप समझ सकते हो कि ये नॉन बंगाली है। आस्था यस शाह, सर। आस्था शाह और निशा सिंह, ये दो मेरा बहुत ही अच्छा स्टूडेंट है। तो इन लोगों को भी बंगाली बिल्कुल भी नहीं आता, लेकिन क्लास में एक बार के लिए भी वो नहीं बोलता कि हम लोग को मतलब समझने में प्रॉब्लम हो रहा है, ठीक है ना। तो उसमें कोई दिक्कत नहीं है, ओके। तो उसमें कोई दिक्कत नहीं है। तो फिर ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে তোমাদের এই দুটো টাইম আমরা মোটামুটি তাহলে ফিক্স করতে পারি যদি তোমরা চাও। তো এই দুটো টাইম আমি তোমাদের কাছ থেকে অপশন নিতে পাচ্ছি না, কারণ অ্যাপার্ট ফ্রম দ্যাট আই হ্যাভ নো টাইমস লেফট। আমার কাছে কোনো টাইম, কোনো দিন না সকাল, হ্যাঁ একটা হতে পারে, বাট তোমরা সেটা কেউ রাজি হবে না। তোমরা সকালে মর্নিংয়ে তোমরা কেউ ক্লাস করবে না, আমি সেটা জানি। স্পেশালি শীতকালে তো নয়ই, শীতকালে তো আমারই ঘুম ভাঙতে চায় না। সকালের দিকটা আমি মোটামুটি ফাঁকা থাকি। আমাকে সকালবেলাতে 8:30টার মধ্যে ছাড়তে হবে, 8:30টার মধ্যে, কারণ আমাকে অ্যাকচুয়ালি কলেজ যেতে হয়। তো 8:30টার মধ্যে আমাকে ছাড়তে হয়। তো সকালবেলাতে আমি সেই জন্য ব্যাচ ট্যাচ রাখি না। বিশেষ খুব প্রয়োজন ছাড়া সকালে ব্যাচ আমরা রাখি না। কারণ আমি জানি সকালের দিকে কেউ তোমরা জয়েন করবে না। লাইভ ক্লাসে যদি বা 10-12 জন জয়েন করে, সকালের দিকে করলে একেবারেই তোমার জিরো হয়ে যাবে, মানে অ্যাটেন্ডেন্স পুরো জিরো হয়ে যাবে। তো তার জন্য আমি সন্ধ্যাবেলাতে রাখি। সন্ধ্যাবেলাতে এর বাইরে আর কোনো ডেটস ফাঁকা নেই। আমি তোমাদের কাছ থেকে অপশন আমি চাইতেও পাচ্ছি না, কারণ এই আমার কাছে যা ডেটস ফাঁকা আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি কমপ্লিটলি প্যাকড আপ। আমার সন্ধ্যাবেলা প্রতিদিন দুটো করে, দুটো বা তিনটে করে ব্যাচ প্রতিদিন থাকে। সুতরাং এর বাইরে আমার কাছে আর কোনো ডেটস নেই। আই এম এক্সট্রিমলি সরি, আই এম অ্যাপোলোজাইজিং ফর দ্যাট। এর বাইরে আমার কাছে আর কোনো ডেটস নেই। যা হবে এর মধ্যেই হবে, এবং এই দুদিনের বাইরে আর কোনো ডেটস নেইও আমার কাছে। তাহলে আমাকে যেটা করতে হবে, অন্য ব্যাচকে তাহলে বন্ধ করে তোমাদের তাহলে মানে ক্লাস নিতে হবে। ওটা তো লং টার্মে পসিবল নয়, 2-1 দিন হতেই পারে যে হয়তো খুব এমার্জেন্সি। আচ্ছা, এবার আমি তোমাকে বলি যে তোমাদের এক্সাম মোটামুটি কবে নাগাদ হতে পারে। এখন যেহেতু ওরা অ্যাডভার্টাইজমেন্ট বের করেছে, সুতরাং তুমি এক্সপেক্ট করতে পারো যে নেক্সট 6 মাসের মধ্যে তো হচ্ছে না। কারণ এরপরে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, অ্যাডভার্টাইজমেন্টের সরি, তোমার লিস্ট অফ মানে বেরোবে, তোমাদের কতগুলো সিট আছে ফর্ম ফিল আপের জন্য, ফর্ম ফিল আপের কারেকশনের জন্য ডেট থাকে। সুতরাং এসব করতে করতে তোমার একটা লম্বা চওড়া পিএসসিতে অনেক সময় লাগে। মানে ধরো আমি তোমাকে একটা একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যে পিএসসি এক্সামেতে হচ্ছে হয়েছিলাম, তার অ্যাডভার্টাইজমেন্টটা ছিল 2018-র অ্যাডভার্টাইজমেন্টে, সরি 17-র অ্যাডভার্টাইজমেন্টে ওরা জয়েনিং করিয়েছে 2020-তে। 2017-র অ্যাডভার্টাইজমেন্টে, 2017-তে ওরা অ্যাডভার্টাইজমেন্ট বের করে, 2018-তে তোমার এক্সাম হয়, 2018-তে এক্সাম হয়। হ্যাঁ বলো কি বলছো। 2018-তে এক্সাম হয়, 2019-এ তোমার ইন্টারভিউ হয়, 2019-এ তোমার ইন্টারভিউ হয়, এবং 2020-তে ফাইনালি তোমাকে জয়েন করা। সুতরাং যে ডেটে তোমার অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে ওখান থেকে তুমি মোটামুটি 3 বছর ধরে রাখতে পারো। মানে তোমার আজকের ডেটে তোমার যদি অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, তোমার 3 বছর সময় লাগে কমপ্লিট প্রসেসটা শেষ হতে। সুতরাং তোমার মোটামুটি আমার যতদূর ধারণা, মানে আমি যতদূর দেখছি আর কি, তোমার 1 বছরের আগে তোমার এক্সামের সম্ভাবনা খুবই কম। বাট আমি তোমাকে 1 বছর বলবো না। তুমি মোটামুটি এইভাবে প্রিপারেশনটা রাখবে যে আমার নেক্সট 6 মাসের মধ্যে এক্সামটা হবে, নেক্সট 6 মাসের মধ্যে তোমার এক্সামটা হবে। সো প্রিপারেশনটা তোমাকে এই লেভেলে শুরু করতে হবে।
সুতরাং নেক্সট 6 মাসের মধ্যে যদি এক্সাম হয়, যদি সেই লেভেলে যদি আমাকে করতে, বুঝতেই পারছো আমাকে কিন্তু হয়তো মডিউল হয়তো খুব ছোট ছোট মডিউল আছে, বাট তার উপরে কিন্তু অঙ্ক কিন্তু আমাকে অনেক করতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন দেখো তোমাদের যে এই ধরো আজকে আমি পড়াচ্ছি তোমাকে অল্টারনেটিং কারেন্ট, এই অল্টারনেটিং কারেন্টটা পড়তেই হয়তো আমাদের 3 দিন লেগে যাবে। তার কারণটা কি? অল্টারনেটিং কারেন্টের থিওরিটা পড়তে হয়তো 1 ঘন্টা লাগবে, কিন্তু তার তার করেসপন্ডিং অঙ্ক, অঙ্ক বলতে আমাকে তো সব সব করাতে হবে। আমাকে ডিসি বান্ডে করাতে হবে, আমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাতে হবে, আমাকে ধরো হচ্ছে নিট লেভেলের প্রবলেম করাতে হবে। বুঝতেই পারছো অনেক সময় লাগবে। এই প্রত্যেকটা কিওয়ার্ডকে ধরে ধরে তোমরা পড়বে। নিউটনস লজ অফ মোশন, এখান থেকে যা যা পসিবল হতে পারে, নিউটন লজ অফ মোশন থেকে যা যা পসিবল হতে পারে, যা যা তুমি পড়তে পারো, সবটা কিন্তু তোমাকে ডিটেলে পড়তে হবে। মেকানিক্স অফ এ সিঙ্গেল পার্টিকেল, এখানে যা যা কোশ্চেন হতে পারে সব তোমায় পড়তে হবে। এখানে তোমার ছোট্ট ছোট কিওয়ার্ড, এইগুলো হচ্ছে তোমার কিওয়ার্ড, বাট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অনেক বড়। তুমি যদি মেকানিক্স অফ এ সিঙ্গেল পার্টিকেল দেখো, এর মধ্যে কিন্তু ছোটোখাটো অনেক জিনিসপত্র আছে। তো সেই সবকটা জিনিসপত্রকে ক্লাসের মধ্যে বলে তার করেসপন্ডিং অঙ্কগুলোও কিন্তু আমাকে করাতে হবে। গ্র্যাভিটেশন, দেখতে একটা ছোট্ট কিওয়ার্ড, কিন্তু এর এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, ছোটোখাটো অনেক কিছু আছে। তার আবার করেসপন্ডিং প্রবলেম আছে, হ্যানা ত্যানা অনেক কিছু আছে। সুতরাং এই একটা গ্র্যাভিটেশন পড়াতেই তোমার 3 দিন সময় তোমার বেরিয়ে যাবে। মানে আমার ব্যাচেতে লোকজন বলে যে স্যার আর না ভাল লাগছে না, অনেক অঙ্ক হয়ে গেছে স্যার, এবার ছেড়ে দিন। ওকে, তো এইটা হচ্ছে আমাদের আমাদের বক্তব্য। হ্যাঁ, পলিটেকনিকের এক্সামও হয়, পলিটেকনিকের এক্সামেরও তোমার মোটামুটি পিএসসিতে তোমার সবই, তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলো, পলিটেকনিক বলো বা স্কুল লেভেল বলো, আজকের ডেটে তোমার যদি অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, তোমার 3 বছর পরে সব কিছু প্রসেস কমপ্লিট হবে। মোটামুটি 1 বছরের মধ্যে পরীক্ষা, বাট মেবি হয়তো এই বছরটা একটু তাড়াতাড়িও হয়ে যেতে পারে। কারণ আমার কাছে একটা খবর আছে যে বিকাশ ভবনে, এই সরি পিএসসিতে নাকি এখন খুব তাড়াতাড়ি কাজগুলো এগোচ্ছে। খুব তাড়াতাড়ি যদি কাজগুলো যদি এগোয়, তাহলে কিন্তু খুব বেশি দিন সময় কিন্তু লাগবার কথা নয়। সো একদিন দেখবে দুম করে, এবং পিএসসি কিন্তু আগে থেকে কিচ্ছু জানান দেয় না যে কবে এক্সাম হবে, দুম করে একদিন তোমাদের কিন্তু এক্সামের ডেট ফেলে দেবে। তো আগে থেকে প্রিপারেশনটা কিন্তু নিয়ে থাকাটাই ভালো। ম্যাক্সিমাম তোমরা যে ভুলটা করো না, যে পরীক্ষার 1 মাস বাকি আছে তখন তোমরা প্রিপারেশনটা শুরু করলে, তখন কিচ্ছু করা যাবে না। এই এই এক্সামগুলোতে কম্পিটিশন মারাত্মক বেশি। সিট সিট সংখ্যা যদি আমি বলি, বুঝতেই পারছো এসএলএসটিতে তোমার যা সিট থাকে, পিএসসিতে কিন্তু অনেক কম থাকে। পিএসসিতে একবার বের করে, আমি ম্যাক্সিমাম বলতে পারি কলেজ লেভেলে এখন তো 5-6টা করে সিট বেরোচ্ছে জেনারেলে। স্কুল লেভেলে অবভিয়াসলি তোমার একটু বেশি থাকবে। আমি বলছি জেনারেলের কথা। এই লাস্ট তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্টে সব মিলিয়ে সিট ছিল বোধহয় 15 থেকে 16টা হার্ডলি। তার মধ্যে বোধহয় 5টা না 6টা বোধহয় জেনারেল, 5-6টা এসসি এসটি, আর 2-1টা বোধহয় ওবিসি। স্কুল লেভেল হলে তোমার নাম্বারটা কোনোভাবে তোমার 50 কিংবা 60-এর বেশি হবে না, 50 বা 60-এর বেশি হবে না, ইনক্লুডিং কাস্ট। স্যার বলছি লাস্ট কাট অফ কত গিয়েছিল পিএসসির? কিসের কিসের পিএসসির কাট অফ? কাট হ্যাঁ অফগুলো হ্যাঁ। কাট অফগুলো কে আর অত মানে মনে রেখেছে? কাট অফগুলো তোমাকে ওই ইউটিউব চ্যানেল খুলে তোমাকে দেখতে হবে, কাট অফগুলো আর কে এত আর মনে রেখেছে, তাই না? বাট আমি তোমাকে বলবো, আমি তোমাকে বলতে পারি যে পিএসসিতে কাট অফ কিন্তু খুব বেশি যায় না। কারণ তুমি একটা ব্যাপার বোঝো, তোমার কাছে সময় থাকবে 90 মিনিট, 90 মিনিটে তোমাকে করতে হবে 100 কোশ্চেন্স। বুঝছো তো? মানে এখানে টাইমটা কিন্তু বিশাল ফ্যাক্টর প্লে করে। 100টা কোশ্চেন্স তোমায় করতে হবে মাত্র 90 মিনিটের মধ্যে, মারাত্মক ফাস্ট করতে হবে। সুতরাং ভালো কনসেপ্ট থাকাটাই কিন্তু এসেনশিয়াল নয়, তার সাথে সাথে কিন্তু টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস কাইন্ড অফ এক্সাম। 90 মিনিটে 100টা কোশ্চেন করতে হবে, মানে তোমার পার কোশ্চেন পিছু তোমার 1 মিনিটও থাকবে না। আর থাকে নেগেটিভ থাকলে স্যার? নেগেটিভও আছে, আছে অনেক সময়, অনেক সময় ওটা তোমার মানে ডিপেন্ড করে, অনেক সময় থাকে অনেক সময় থাকে না। নেগেটিভ থাকে, ওটা তোমাকে এক্সামের বুকলেটে তোমাকে দেখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে। কম্পিটিশন কম্পিটিশন এখন বাড়ছে, তো কম্পিটিশন এখন বাড়ছে, বুঝতেই পারছো। এবার তো নেগেটিভ ফেগেটিভগুলো ওরা ইনক্লুড করবে, কারণ ওরা জানে যত তুমি মনে রাখবে, যত তোমার স্কুল বা কলেজ লেভেলে ভ্যাকেন্সি যত বেশি সময় ধরে হবে না, কম্পিটিশন কিন্তু অতটাই বাড়বে। একটু অফ রাখবে, কারটা অন আছে মনে হচ্ছে, একটু অফ রাখবে। হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের গল্পটা।
90 মিনিটে 100টা কোশ্চেন করতে হবে। সুতরাং ভালো অঙ্ক করতে পারি এমনটা নয়, তুমি কি তাড়াতাড়ি করতে পারো, ইম্পর্টেন্ট হচ্ছে এটা। অঙ্ক আমি করতে পারি, থিওরিও আমি করতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে আমি তাড়াতাড়ি করতে পারি না, তাহলে কিন্তু হবে না। তোমাকে তার সাথে সাথে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা করতে হবে, প্রচণ্ড ফাস্ট করতে হবে। আচ্ছা, এই 90 মিনিটের মধ্যে আমি তোমাকে বলছি না যে তোমাকে সবকটাই অঙ্ক দেওয়া হবে, থিওরি ঘাসা কোশ্চেনও দেওয়া হবে। যেমন ধরো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাকে ধরো জিজ্ঞেস করলো যে টিএস ডায়াগ্রাম, তখন তোমাকে বললো যে টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রামটা কেমন হয়। 4টে অপশন দিল, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার। কোন অপশনটা হবে? রেক্ট্যাঙ্গেল হবে, তাই না? বা এরম লেভেলে কিছু কিছু সামান্য। তো তোমাকে এই লেভেলে কিছু কোশ্চেন দেওয়া হবে, কিছু তোমার থাকবে অঙ্কটা হাতে করতে হবে, অঙ্কটা হাতে না করলে তোমার অ্যান্সার বেরোবে না। মানে মোটামুটি তুমি ধরে রাখতে পারো 50-50 থাকে। 50টা তোমার এমসিকিউ কোশ্চেন তোমাকে অন দ্য স্পট 1 সেকেন্ডের মধ্যে জবাব দিতে হবে, আর 50টা তোমার ম্যাথামেটিক্যাল কোশ্চেন তোমাকে হাতে কষতে হবে। এবার তোমাকে টাইম ম্যানেজমেন্টটা বুঝতে পারছো, তোমার যেগুলো এমসিকিউ কোশ্চেন অবভিয়াসলি তোমার এখানে টাইমটা অনেক কম লাগবে, কারণ তুমি জানলে হবে, না জানলে হবে না। নিউমেরিক্যাল কোশ্চেনগুলো এখানেই তোমার পার্থক্যটা হয়ে যায়, এগুলো যারা একটু ভালো করে প্র্যাকটিস করে যায় তাদের খুব তাড়াতাড়ি করে নেমে যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, সব কিছু খাতায় করাটা বন্ধ করো, কিছু ক্যালকুলেশন মাথার মধ্যে করো। এটা আমি সবসময়তে বলি, কিছু ক্যালকুলেশন তোমাকে মাথার মধ্যে করতে হবে। যেমন ধরো তোমাকে বলা আছে 63 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমাকে এটাকে কেলভিনে করতে হবে, কেলভিনে তোমাকে এটা অন দ্য স্পট মাথার মধ্যে করতে হবে। 63 মানে এর সঙ্গে 273 যোগ করো, কত হচ্ছে? 336 কেলভিন। অন দ্য স্পট তোমাকে কিন্তু এটা ভাবতে ভেবে, মানে পরীক্ষা খাতাতে তুমি কিন্তু আর 63 লিখবে না, ডাইরেক্ট 336 লিখতে হবে। সো ক্যালকুলেশনটাকে মাথার মধ্যে করতে হবে, কিছু অঙ্ক তোমাকে দেখেই সলভ করতে হবে। সো এইগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস। কনসেপ্ট তোমারও যা, তোমার বন্ধুরও তাই কম বেশি একই, কিন্তু তোমার পার্থক্যটা করে দেয় ওই প্র্যাকটিসটা, তুমি তুমি কতটা ফাস্ট করতে পারো। এই এক্সামগুলোতে একটাই ক্রাইটেরিয়া, প্রচণ্ড ফাস্ট করা। মনে রাখবে, গিভেন টাইম, তোমাকে যদি আমি একটা নির্দিষ্ট সময় দিই 6 ঘন্টা বা 7 ঘন্টা, 100টা কোশ্চেন তুমিও করতে পারবে। কিন্তু তুমি কি কিন্তু তুমি কি স্যার 90 বলছি, বলো। বলছিলাম ওই কোশ্চেনে কি শুধু ফিজিক্সই থাকবে না, মানে ধরেন কিছু জেনারেল পার্ট দিয়ে দিল বা? দেখো, লেটেস্ট লেটেস্ট ট্রেন্ডটা কিন্তু তাই তাই আমি স্কুল লেভেলের কথা জানি না, কারণ স্কুল লেভেলের রিক্রুটমেন্ট বেশ কয়েক বছর পরে হচ্ছে। সুতরাং এমনটা হতেই পারে যে 2015 বা 18 সালে যে সমস্ত নিয়মগুলো ফলো হয়েছিল, এখন হয়তো সেই নিয়মগুলো ফলো হবে না। কারণ পিএসসিতে রিসেন্টলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এক্সামিনেশনে ওরা কিন্তু ডিস্ট্রিবিউশনটা 30:70 করে দিয়েছে। অর্থাৎ 70 নম্বরে তোমার ফিজিক্সের পেপার, আর 30 নম্বর কিন্তু তোমার ইন জেনারেল পেপার। এবার সেটা স্কুল লেভেলে ওরা ইনকর্পোরেট করবে কিনা সেটা টাইম বলে দেবে, এখনই বলা যাচ্ছে না। অ্যাজ আই সেড এমনও হতে পারে যে সিলেবাসটা থেকে তুমি হয়তো পড়াশোনা করছো, এই যে সিলেবাসটা থেকে তুমি পড়াশোনা করছো, মেবি হতেই পারে পরীক্ষার দুদিন আগে মেবি হয়তো তোমার এই সিলেবাসটাকেও হয়তো একটু আধটু মডিফাই করে দিল। মোটামুটি স্ট্রাকচারটা হয়তো ওরা একই রাখবে, হয়তো 19-20 দু একটা টপিক হয়তো এক্সট্রা অ্যাড করে দিল, বাট সেটা হওয়ার সম্ভাবনা আমি অ্যাটলিস্ট দেখছি না, কারণ এই সিলেবাসটা অনেক বছর ধরে, প্রায় বিগত 10-12 বছর ধরে এই একই সিলেবাস কিন্তু ওরা ফলো করছে, কোনো চেঞ্জেস আসেনি। এই সিলেবাসটা পিএসসি সাইটে দেওয়া আছে, যা তোমার পিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাই তোমার পলিটেকনিক কলেজ, তাই তোমার স্কুল লেভেলে সেম সিলেবাস, কোথাও কোনো চেঞ্জেস নেই। সুতরাং হঠাৎ করে যে তোমাকে সিলেবাস চেঞ্জ করে দেবে এমনটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, যা যা বলছি সব ক্লিয়ার হচ্ছে? ইয়েস অর নো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে আমাদের মোটামুটি আলোচনা আমাদের লাস্টের দিকে আমরা চলেই এসেছি, আর আর তেমন কিছু বলার নেই মোটামুটি। স্যার স্যার একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, শুনছি। বলছি যে এই পোস্টটা কোন গ্রুপের, মানে গ্রুপ এ বি সি যেগুলো হয়, না, গ্রুপ মানে এটা আমি তোমাকে বলে দিচ্ছি যে পিএসসি পলিটেকনিক না, গ্রুপ এ সার্ভিস নয়, স্কুল লেভেলটা গ্রুপে নয়। পিএসসি পলিটেকনিক, তোমাকে এই ব্যাপারগুলো জানতে হবে যে পিএসসি পলিটেকনিক এখানে কিন্তু তোমার ম্যাক্সিমাম পজিশনটা হচ্ছে লেকচারার। এখানে কিন্তু যারা যারা বলে যে আমি পিএসসি পলিটেকনিকের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা কিন্তু ভুল কথা বলে। পিএসসি পলিটেকনিক কিন্তু একমাত্র লেকচারার পজিশন অ্যাভেলেবেল, এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলে কোনো পোস্টই নেই। হাউএভার লেকচারার পজিশনের স্যালারি
এবং একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যালারি সেম। লেকচারারটা হচ্ছে গ্রুপ এ পজিশন। সেমভাবে তোমার ধরো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এটাও কিন্তু তোমার গ্রুপ এ লেভেলের ইয়ে। হাউএভার স্কুল লেভেলটা কিন্তু গ্রুপ এ নয়, এক্স্যাক্টটা আমি ঠিক জানি না, এটাও কিন্তু তোমার গ্রুপ এ সার্ভিস, ঠিক আছে? স্কুল লেভেলটা কিন্তু গ্রুপে নয়। সায়েন্টিফিক অফিসার গ্রুপে, মনে রাখবে এগুলো, এগুলো তোমাদেরকে মানে জানাটা প্রয়োজন। সায়েন্টিফিক অফিসার অবশ্যই তোমার এটা গ্রুপে এটা, বুঝছো? গ্রুপে কিন্তু এটা স্কুল লেভেলটা কিন্তু গ্রুপে নয়। এটা স্কুল লেভেলের একমাত্র তোমার মানে শোনো, তোমার গ্রুপে মানেটা হচ্ছে মোস্ট লাইকলি তাদের গ্যাজেটেড পাওয়ার আছে। গ্যাজেটেড মানে তারা তোমার করতে পারে, তাদের অ্যাটেস্টেড করা পাওয়ার আছে। যেমন আমাদের যেমন অ্যাটেস্টেড করা মানে পাওয়ার আছে, কিন্তু স্কুল লেভেলে একমাত্র হেডমাস্টারের আছে ওই পাওয়ারটা, মানে যারা অ্যাসিস্ট্যান্ট টিচার তাদের কিন্তু নেই, বুঝছো? ক্লিয়ার? স্যার রিসেন্ট যে অ্যাডভার্টাইজমেন্টটা মানে শর্ট নোটিশটা বেরিয়েছে, ওটাতে মানে ওই নোটিশটাতে লেখা আছে ওই মানে ওয়েস্ট বেঙ্গল সামথিং মানে ওই সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রুপ এ, মানে তাহলে ওই ঠিক শর্ট জানি নোটিশ। না, ঠিক জানি না। নর্মালি এইগুলো জেনারেলি অ্যাসিস্ট্যান্ট টিচারটা স্কুল লেভেলে, আমি যতদূর জানি, আমি অতটা খেয়াল করে দেখিনি হয়তো, বাট অ্যাসিস্ট্যান্ট টিচার স্কুল লেভেলটা নর্মালি গ্রুপে হয় না, মানে এটাই আমি জানতাম আর কি, হয়তো আমি ভুল জানি হয়তো, বাট ঠিক আছে, ওটা তোমার পজিশন নিয়ে কী আছে, এখন লোকের চাকরি হচ্ছে না তো তোমার এইগুলো তুমি মনে রাখবে, এই গ্রুপে টুপেগুলো না, এগুলোকে নিয়ে অত বেশি মাতামাতি করো না। গ্রুপে সার্ভিসটা তোমার জাস্ট নামেই তোমার একটা গ্রুপে, তোমার এমনটা ভেবো না যে তুমি তার জন্য একটা বিশাল কিছু মানে প্রিভিলেজ পেয়ে যাবে, এমনটা নয়। এগুলো জাস্ট নামমাত্র একটা, হ্যাঁ সম্মানটা বলতে পারো। দুটো মিডিয়ামে অ্যাপ্লাই করা যায় না? স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলছি স্যার, পিএসআই যেমন আপনার ম্যাথামেটিক্যাল ফিজিক্স, তারপরে কোয়ান্টাম মেকানিক্স না এইগুলো থাকে, না 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 না, স্কুল লেভেলে এখানে এখানে স্যার স্কুল লেভেলে ম্যাথ ফিজিক্স বা কোয়ান্টাম এগুলো যে আসবে, এগুলো ভাবনা চিন্তা করাটাই একটু অস্বাভাবিক আর কি। হ্যাঁ আমি না তোমাকে না স্যার, ওটাটা বলছি না। হ্যাঁ পিএসসির যে পিএসসির যে প্রফেসরের রিক্রুটমেন্ট হ্যাঁ হয়, মানে প্রফেসরেতে, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট, প্রফেসরেতে, ওখানে স্যার হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ ছিল। আসতেই পারে হ্যাঁ আসতেই পারে। প্রফেসর যদি বলো এখানে বা এখানে, আসতেই পারে। কোয়ান্টাম হয়তো সেই অর্থে সিলেবাসের মধ্যে নেই, আমি তোমাকে আগেও বললাম। এখানে তোমরা অনেকেই আছো যারা কিন্তু ওই কোশ্চেনগুলো কিন্তু আবার রিপিট করছো। যেমন একটু আগেই তোমাকে বললাম যে রিটেন এবং ইন্টারভিউ একসাথেই হয়, একটু আগেই তোমাকে বললাম, আবার সেই কোশ্চেনটা আসছে, পলিটেকনিকের এক্সাম হয়। আচ্ছা এবার দেখো, আমি তোমাকে যেটা বলছি, হয়তো কোয়ান্টাম মেকানিক্স বা এইগুলো হয়তো তোমাদের সিলেবাসের মধ্যে লেখা নেই, কিন্তু ওরা এক্সপেক্ট করতেই পারে তুমি যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট পাস করে এসছো, এবং যেহেতু তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এক্সামিনেশনে বসছো, তার মানে তুমি এমএসসিও পাস করেছো এবং তুমি নেট বা সেটও কোয়ালিফাই করেছো, তো ওরা তো এক্সপেক্ট করতেই পারে না যে সিলেবাসের মধ্যে নেই, বাট ওই ছেলেটা কি একেবারে এলিমেন্টারি লেভেলে কোয়ান্টামটাও জানবে না? মানে ও কি একবারে কি বলে শ্রোডিঞ্জারস ইকুয়েশনটাও কি মানে লিখতে পারবে না? তো ওরা কিন্তু এই পলিসি মেনে দু একটা কোশ্চেন আউট অফ দ্য সিলেবাস করে দেয়। আবার এমনও হতে পারে ম্যাক্সিমাম কোশ্চেনই হতো আউট অফ দ্য সিলেবাস। অ্যাজ আই সেড, পিএসসি কিন্তু কোনো ডেফিনিট প্যাটার্নকে ফলো করে না, এই কথা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। বাট স্কুল লেভেলের জন্য কোয়ান্টাম বা ম্যাথ ফিজিক্স এগুলো ভাবাটাই অন্যায় যে তোমাকে এগুলো দেবে। হ্যাঁ, ম্যাথ ফিজিক্স বলতে তোমাকে একবারে এলিমেন্টারি লেভেলে একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু চাইতেই পারে। একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু তোমার এসএসসি কোশ্চেনে তো এসছে, সিলেবাসের মধ্যে হয়তো নেই, বাট আসতেই পারে যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু তুমি বের করতে জানো কিনা, আসতেই পারে সেটা। এগুলো দিলে তুমি কিন্তু সেই অর্থে বলতে পারবে না যে স্যার এগুলো আউট অফ দ্য সিলেবাস। তুমি একটা এমএসসি পাস করে এসছো, তুমি এটা তো স্বাভাবিক না যে তুমি বা বিএসসি পাস করে এসছো যে তুমি অ্যাটলিস্ট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কীভাবে বের করতে হয় তুমি এটা জানবে, তাই না? ক্লিয়ার? কি বললাম বুঝতে পারলে? স্যার একটা ডাউট ছিল। হ্যাঁ বুঝতে। হ্যাঁ বলো বলো। স্যার বলছি পিএসসি তে মানে 11-12 শুধু এক্সাম হয় না, 9-10 হয় মানে? এটাও কিছু বলা যাচ্ছে না আনলেস তোমার নোটিফিকেশন না বেরোয়। এগুলো এখন জিজ্ঞাসা করো না, এগুলো তুমি যে জায়গাতে, আমিও সেই একই জায়গাতে। এগুলো তোমাকে পিএসসি তোমাকে যতক্ষণ না পর্যন্ত ওগুলোর নোটিফিকেশন বের না করছে, একটা সিলেবাস ওরা নামকে ওয়াস্তে দিয়ে রেখেছে, কোনটা কি তাও সেটা মেনশন করা নেই। এসএলএসটিতে যেমন 9-10 এবং 11-12 দুটো আলাদা সিলেবাস আছে। আমি তোমাকে বেস্ট অপশন বলবো সবচাইতে সেফ সাইডে থাকার জন্য,
কারণ তোমরা তো শুধুমাত্র এই রাজ্যের ভরসায় বসে নেই, আমি জানি সেটা ম্যাক্সিমাম এখানকার যারা যারা আছো তারা শুধু এই রাজ্যের ভরসায় বসে নেই, তারা ঝাড়খণ্ড এবং বিহারেও তোমার টায়ার 3 তো হয়ে গেল, টায়ার 4-এতেও অনেক ভ্যাকেন্সি বেরোবে, টায়ার 4টা তোমরা অ্যাপ্লাই করবে। বিহার পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটটাকে ভালো করে খেয়াল রাখবে। টায়ার 4-এ কিন্তু জানুয়ারিতে বেরোনোর কথা আছে, টায়ার 4-এ কিন্তু অনেক রিক্রুটমেন্ট হবে। টায়ার 3 তোমার গেল, জানুয়ারি ফেব্রুয়ারিতে বেরোবে, ওটা ফেব্রুয়ারি লাস্ট উইকে। হ্যাঁ ফেব্রুয়ারি লাস্ট উইকে বেরোবে। সুতরাং টায়ার 4টা কিন্তু তোমরা কিন্তু সবাই পাখির চোখ রাখবে। ভীষণ ভালো স্যালারি। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে থেকো না, পশ্চিমবঙ্গে অনেক ব্যাকডেটেড স্যালারি দেয়। বিহারের সাথে আমাদের স্যালারির প্রচুর ডিফারেন্স হয়ে যায়, ঠিক আছে? যারা একটু ওই আর মানে বিহার মানে তোমার যে খুব বেশি যে তোমার বাংলা থেকে ডিস্টেন্স হয়ে গেলো এমনটাও নয়, তুমি উইকেন্ডে বাড়ি আসতেই পারো। সো আমি তোমাকে মানে বলবো না যে যে যে- যে তুমি শুধু এই রাজ্যে স্যার বলো শুনছি। বলছি পিএসসি পলিটেকনিকের জন্য কি নেট ম্যান্ডেটরি? না, পিএসসি পলিটেকনিকের জন্য এখনো অবধি নেটটা ম্যান্ডেটরি অফ রাখো। হ্যাঁ, পিএসসি পলিটেকনিকের জন্য কোশ্চেনটা করে না অফ করে দেবে, নাহলে আমার কথাটাই আবার নাহলে ইকো হয়ে ব্যাক করে আসবে। পিএসসি পলিটেকনিকের জন্য এখনো অবধি নেটটা ওরা ম্যান্ডেটরি করেনি, বাট ইউ নেভার নো, ভবিষ্যতে হয়তো তাও করে দেবে। কারণ তুমি হয়তো শুনেছো ইউজিসির গাইডলাইনে ওরা কিন্তু আবার এখন শুধুমাত্র নেটটা কিন্তু হওয়াটাই সব কিছু নয়, রিসার্চ পাবলিকেশনও লাগছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। তো আমরা সব দিকে কিন্তু তোমার ওই যে মাত্রাটা, ওই যে একটা মিনিমাম কোয়ালিফিকেশানটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। পিএসসি পলিটেকনিকে এখনও অবধি নেটটা ম্যান্ডেটরি নয়, তুমি চাইলে এমএসসি পাস করে বসতেই পারো, বাট ইউ নেভার নো, ভবিষ্যতে হয়তো নেটটাকে ম্যান্ডেটরি করে দিলেও দিতে পারে। ইনফ্যাক্ট এবারেরটাতেই হয়তো ম্যান্ডেটরি করে দিল, হতেই পারে সেটা। অ্যাজ আই সেড, এগুলো গভর্নমেন্ট পলিসি ঠিক করে। গভর্নমেন্ট চাইলে ও বলতেই পারে যে না, পলিটেকনিকেও এবার থেকে তোমার নেট লাগবে। ইনফ্যাক্ট ইউজিসি ওই দিকেই তোমার এগোচ্ছে। কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াতে গেলে এখন নেটটা আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। স্যার এই যে পোস্ট গুলো, এগুলো কি স্যার ট্রান্সফারেবল পোস্ট হ্যাঁ না? হ্যাঁ গভর্নমেন্টের জব হলে এসএসসি ট্রান্সফারেবল নয়, পিএসসি যদি হয়, পিএসসির আন্ডারে যত পিএসসি আছে সমস্ত ট্রান্সফারেবল। তোমাকে 4টে জোন ঘোরাবে, এ জোন, বি জোন, সি জোন এবং ডি জোন, অবশ্যই ট্রান্সফারেবল। হাউএভার ট্রান্সফারের মধ্যে প্রচুর অস্বচ্ছতা এবং প্রচুর পলিটিক্সও হয়। তোমাকে এগুলো মানে শোনো, তুমি যখন যে মুহূর্তে গভর্নমেন্ট জবে ঢুকছো, তোমাকে কয়েকটা ব্যাপারে কম্প্রোমাইজ করে নিতে হবে, যে ইন্টারনাল পলিটিক্স থাকবে, এগুলো তোমাকে মেনে নিয়ে কিন্তু ঢুকতে হবে। মানে ওর কেন হলো, তোমার কেন হলো না, এই কম্প্যারিজনগুলো কিন্তু যারা করে ওদের জন্য কিন্তু এই জবটা নয়। যারা এই কম্প্যারিজনটা করে যে স্যার ওর কেন ট্রান্সফার হয়ে গেল, আমার কেন হলো না, বা আমি কেন ফেভারেবল জায়গায় পেলাম না, ও কেন ফেভারেবল জায়গায় পেয়ে গেল, এইগুলো কিন্তু হতেই থাকে। এগুলো নিয়ে কিন্তু রাগটাগ করলে কিন্তু চলবে না। অনেকে আছে এই সব রাগটাগ করে গভর্নমেন্টের এগেনস্টে বিদ্রোহ করে বসে। এই সব ভুলগুলো যেন একদম করবে না। নিজের নাম এবং নিজের কাম, অর্থাৎ নিজের যে কাম মানে কাজ, নিজের নাম এবং নিজের কাম একদম সাফ রাখবে। কোনো পুলিশ রেকর্ড থাকা চলবে না, পুলিশ রেকর্ড বা কোনো রকমের ডিসপিউটের মধ্যে যাবে না। নিজের নাম এবং নিজের কাম একদম সাফ রাখবে। এইগুলো হচ্ছে গভর্নমেন্ট জবের মেন তোমার এগেন্সটে যদি একটাও পুলিশ কেস থাকে এবং তুমি যদি একদিনও যদি জেল হেফাজতে কাটাও, তুমি কিন্তু আর জীবনে গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা তুমি ভুলেই যাও। সুতরাং এমন কিছু ডিসপিউট কাজকর্ম করবে না যাতে তোমার নামটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, চলো এবার আমি চলে আসছি। মোটামুটি সবটা কি বললাম? এমন কিছু জিনিস আমাদের কি আছে যেটা আমি আলোচনা করিনি? মোটামুটি সবই হয়ে গেল না? সব বলে দিয়েছি, ডেট বলে দিয়েছি, তোমার ক্লাসরুম তোমাকে আমি দেখিয়ে দিয়েছি, আর কি বাকি আছে সবই তো বললাম। সিলেবাসও বলে দিয়েছি, স্টাডি মেটেরিয়াল আমাদের এখানে হবে 8:30 থেকে ক্লাস নেওয়া হবে। এই বোর্ডের মধ্যে ক্লাস হবে। পিডিএফটা তো সুপার ইজি, এটাকে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ হয়ে যাবে। দেখাচ্ছি পিডিএফ কী করে করতে হয়। পিডিএফ 1 সেকেন্ডের মামলা, এটাকে জাস্ট সেভ করবো আর পিডিএফ হয়ে যাবে। আর তোমাদের সামনে পিডিএফ হাজির। দেখো, এইটা হচ্ছে তোমাদের পিডিএফটা, আজকে যে ক্লাসটা করালাম তার পিডিএফটা হচ্ছে এইটা। একদম দেখো, যা যা ক্লাসের মধ্যে যা যা লিখেছি সব 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ আমার রেডি। এই দেখো, আজকের ক্লাসে আমি এইগুলো করালাম।
ঠিক আছে? এইভাবে তোমাদের যা যা ক্লাস নেওয়া হবে তার PDF সেদিনকে আপলোড করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে সবটা তাহলে বললাম মোটামুটি এইভাবে। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি সব বলা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি চলে আসি যে তোমাদের অনেকে যেটা কোয়ারি, সেটা হচ্ছে তোমার ফি স্ট্রাকচার। নর্মালি দেখো, ফি স্ট্রাকচারের কথা আমি বলছি, এটা নিয়ে আমি সেই অর্থে ভাবিনি, বা অতটা আমি এই ব্যাপারগুলোকে নিয়ে ভাবিও না সেই অর্থে। তো ফি স্ট্রাকচারে নর্মালি আমার এখন যে কটা SLST ব্যাচ চলছে, মানে এর আগে যে 3টে ব্যাচ এবং প্রেজেন্ট ব্যাচটা, SLST ব্যাচ, মানে ব্যাচগুলোতে আমার কিন্তু একেবারে আমরা হচ্ছে ওয়ান টাইম পেমেন্টেরই কিন্তু অপশন ছিল একদিন পর্যন্ত। মানে একবারে ওয়ান টাইম পেমেন্ট করে দিলে, পার মান্থে আর কোনো দেওয়ার ঝামেলা আমি রাখি না, ওয়ান টাইম পেমেন্ট তুমি করে দিলে। বাট এখন প্রবলেমটা তোমাদের দিক থেকে নয়, এখন প্রবলেমটা আমার দিক থেকে হয়ে গেছে। আমি জানি না যে কবে এক্সামের নোটিফিকেশান বেরোবে বা কবে কি হতে পারে। সুতরাং ওয়ান টাইম পেমেন্টটা এইবারের জন্য আমি হয়তো নেব না। তাহলে এবারের জন্য আমি পার মান্থ সিস্টেমেই রাখছি। এতে তোমাদের অনেকেরই সুবিধা হবে, আমি জানি। একবারে তোমাকে পুরো টাকাটা পে করার থেকে পার মান্থে অনেকেরই সুবিধা হবে। প্লাস পার মান্থে সিস্টেমে তোমাদের মানে অনেকে থাকে না, ধরো তোমার ভালো লাগছে না ক্লাস, হতেই পারে, সেটা হতেই পারে যে এত অঙ্ক আমার ঠিক পোষাচ্ছে না, আমি আর পড়বো না। হতেই পারে যে তুমি মাঝখানে হয়তো তুমি লেট করতে চাইছো, কিন্তু তুমি যেহেতু ওয়ান টাইম পেমেন্ট করে রেখেছো, তুমি আর লেট করতে পারছো না, হতেই পারে, সেটা না হওয়ার কোনো ইয়ে নেই। তো আমি সেজন্য এবারে পার মান্থ সিস্টেমে আমি করে দিচ্ছি। কিন্তু পার মান্থ সিস্টেমে একটা রেস্ট্রিকশানস আছে। রেস্ট্রিকশানটা হচ্ছে এটা, কিন্তু একটা শিডিউল ডেট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। প্রতি মানে মান্থের একটা শিডিউল ডেটের মধ্যে তোমাকে কিন্তু করতে হবে। ওই পার মান্থ সিস্টেম হলেও তোমাকে কিন্তু নিজের রেসপন্সিবিলিটিতে তোমাকে ওই ডেটের মধ্যে তোমাকে পেমেন্টটা করে দিতে হবে। তো পার মান্থ সিস্টেমে আমি মোটামুটি 800 টাকা করে ভেবেছি, ₹800 করে ভেবেছি। শুরুতে তোমাকে কিন্তু একটা পেমেন্ট করে দিতে হবে। তো আমি এখানে কিন্তু নিচ্ছি এইভাবে আমি নর্মালি করি না, ওয়ান টাইমে আমি নিয়ে থাকি। তো তোমরা ইনিশিয়ালি 2 মান্থসের পেমেন্ট তোমরা হচ্ছে অ্যাডভান্স করবে, মানে অ্যাডভান্স করবে না, রাদার এটা বলাটা ভালো, 1 মান্থের পেমেন্ট, রাদার এটা বলাটা ভুল হচ্ছে আমার। 1 মান্থের পেমেন্ট তোমরা অ্যাডভান্স করবে এবং 1 মান্থের পেমেন্ট করে রাখবে। 1 মান্থের পেমেন্ট তুমি অ্যাডভান্স করলে এবং প্লাস 1 মান্থের পেমেন্ট করবে। অর্থাৎ এই যে 1 মান্থের অ্যাডভান্স পেমেন্টটা, এটা তুমি ধরো যে মাসে লিভ করছো, আমাকে বলে দিলে যে স্যার আমি এরপর থেকে ক্লাস করবো না, তোমাকে তাহলে এই মাসের টাকাটা পে করতে হবে না, এই টাকাটা এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 1 মান্থ এবং 1 মান্থ ফিস, তার মানে তুমি আমাকে জয়নিংয়ের টাইমে 1600 পে করবে। তারপরে পার মান্থ, এবার ধরো তুমি সেকেন্ড মান্থেই তুমি বলছো যে স্যার আমি এই মাসেই আমার লাস্ট, আমি আর পে করবো না, তোমাকে তাহলে বললাম যে ঠিক আছে, তুমি তাহলে এই মাসে আর মানে পে করতে হবে না, তুমি জাস্ট এই মাসটা এমনি পড়ে এই মাসের অমুক ডেটের মধ্যে তুমি গ্রুপ থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, হতেই পারে সেটা, এমনটা কোনো, শোনো আমি এখনও বলে দিচ্ছি, এই ব্যাচে জয়েন করতে হবে এমন কোনো গ্যারেন্টি নেই। আমি তোমাকে জাস্ট একটু হেল্প করতে এসেছি। তোমার যদি মনে হয় যে আমার হেল্প লাগবে না, তো ঠিক আছে, দ্যাটস অ্যাবসলিউটলি ওকে, কোনো সমস্যা নেই। এমনটা একেবারেই বলাটা ভুল। এমন প্রচুর স্টুডেন্ট আছে যারা নিজেরা পড়েই এই এক্সামগুলো ক্র্যাক করে, কোনো অসুবিধা নেই, না পড়লেও কোনো সমস্যা নেই। নিজে পড়ে ক্র্যাক করাটা বরঞ্চ অনেক ভালো জিনিস। নিজে পড়লে বরঞ্চ তোমার নিজের সাবজেক্টের উপরে একটা দখল থাকবে। ঠিক আছে? বাট তোমার যদি মনে হয় যে না, প্রিপারেশনের জন্য একটা সামান্য গাইডেন্স আমার লাগবে, তাহলে তুমি ব্যাচটা জয়েন করতে পারো, অন্য জায়গাতেও পড়তে পারো, কোনো সমস্যা নেই। অনেকে আছে যে যারা ইউটিউব দেখে হয়তো তোমরা মানে পড়ো, ঠিক আছে, অসুবিধা নেই, যেখান থেকে পারো। বাট শোনো, কোথায় পড়ছো এটা ইম্পর্টেন্ট নয়, আলটিমেটলি দিনের শেষে ক্র্যাক করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এটা বিশ্বাস করি, কোথায় পড়ছো দ্যাটস ইমমেটেরিয়াল, ক্র্যাক করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? ব্যাচ আমরা লাস্ট কথা, আর এটা বলি আমি এবার ছেড়ে দেবো। ব্যাচ আমরা কবে থেকে শুরু করছি দেখো, আমাদের মোটামুটি আজকে ডেটটা তোমার হয়ে গেল কবে, আজকে হচ্ছে 12 তারিখ। তো আমি তাহলে মোটামুটি, হ্যাঁ, ব্যাচ জয়েন করার আগের দিন অবধি তোমাকে কিন্তু এই টাকাটা পেমেন্টটা করে দিতে হবে। আমি একটা সেপারেট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দেবো তোমাদের জন্য, একটা সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ক্রিয়েট করে দেবো তোমাদের জন্য, এবং সেই গ্রুপেতে আমরা হচ্ছে সমস্ত আলোচনা, কি বলছো বলো, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ, হ্যাঁ, সমস্ত সবাই। আচ্ছা, তাহলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ক্রিয়েট করে দেবো, এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপেতে শুধুমাত্র যারা অ্যাডমিশন নিলে তারা থাকবে,
এবং তাদের জন্য আমি একটা ক্লাসরুমেরও অ্যারেঞ্জ করে দেবো। ওই ক্লাসরুমের মধ্যে তোমরা নোটস ফোর্স প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সবই তুমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এইটুকুই জাস্ট আমার বলার ছিল। তাহলে আমরা ব্যাচটা 7 দিন সময় নিচ্ছি, আজকে 12, আমরা নেক্সট রোববার থেকে, নেক্সট সানডে থেকে, মানে 19 তারিখ থেকে আমরা ব্যাচটাকে চালু করছি। নেক্সট সানডে থেকে 1 সপ্তাহ সময় দিচ্ছি অ্যাডমিশনগুলো নেবার জন্য। মানে 19/7 থেকে আমরা আবার 19/1 থেকে আমরা এই রেগুলার মোডে আমরা ক্লাসেতে আমরা জয়েন করব। বুঝতে পারলে? 19/1 থেকে এক সপ্তাহ সময় নিয়ে নিচ্ছি। কজন কি অ্যাডমিশন নেয় না নেয়, তো এগুলো দেখতে হবে। তো অনেকে হয়তো এই টাকাটাও হয়তো অ্যারেঞ্জ করতে সময় লাগতে পারে, তো তাদের জন্য আমি 1 সপ্তাহ মতো একটা সময় দিয়ে দিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে তোমরা আমাকে, হ্যাঁ, পেমেন্ট করার পরে একটা জিনিস বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা তোমার নিজের নাম লিখবে, তুমি তোমার লোকেশন লিখবে, তুমি কোন ইয়ারে পাস করেছো, পাসিং আউট, তোমার যে লাস্ট অ্যাকাডেমিক ডিগ্রি, অর্থাৎ বিএসসি হলে বিএসসি, এমএসসি হলে এমএসসি, পাসিং ইয়ারটা মেনশন করবে। পাসিং ইয়ারটা মেনশন করে আমাকে ওই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে। কারণ আমি এইগুলোকে নিয়ে আমি একটা ট্র্যাক রাখি, আমি এদেরকে নিয়ে একটা গুগল শিট বানিয়ে ওখানে ট্র্যাক রাখি যে কে মানে ভর্তি হলো বা না হলো। এতে কি হয় না, ওই ক্লাসরুমেতে হয় না সেই হঠাৎ করে বাইরে থেকে একজন হয়তো আগন্তুক হয়তো জয়েন করে বসে আছে, হয়তো আমি তাকে চিনিও না। তাহলে এই শিটটা না বানানো অবধি আমি জানতে পারবো না যে কারা আমার ব্যাচে পড়ে, কারা পড়ে না। অনেকে হয় না তোমাদের মধ্যে কেউ বাইরে হয়তো লিঙ্ক দিয়ে দিয়েছো, সে ক্লাসরুমে জয়েন হয়ে গেছে, আমি জানিও না। মাঝে মধ্যে সেজন্য চেক করতে হয় যে বাইরে থেকে কেউ এসছে কিনা, তো তাকে আবার সেই রিমুভ করতে হয়, এইসব আছে। তো এইগুলো আমাকে কিন্তু একটুখানি দিয়ে পাঠাবে, নাম, লোকেশন, পাসিং ইয়ার, এগুলো ঠিক আছে। এবার আমাকে বলো, আমার এবার সব কিছু বলা হয়ে গেল। এবার তুমি আমাকে বলো যে তোমাদের কোনো কোয়ারিজ রয়েছে, ইয়েস অর নো? যা কোয়ারিজ আছে বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যে মোটামুটি আপনি টাইম মানে সিলেবাসটার যে কমপ্লিটেশন টাইম পিরিয়ডটা, সেটা মোটামুটি কত মান্থ, মানে প্রবাবল ডেট? হ্যাঁ, মোটামুটি শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি। মোটামুটি যা সিলেবাস আছে, যে স্পিডেতে আমি পড়াই, তাতে মোটামুটি ধরো তোমার সময় তো লাগবে, কারণ বুঝতেই পারছো প্রত্যেকটা টপিককে। শোনো, আমার ব্যাচে এইসবে কোনো ধান্দাই নেই যে আমি তোমাকে ট্যারাং ব্যাং করে কয়েকটা থিওরি বলে দিলাম, ব্যাস আমার শেষ। এই হিটটা না, এই যে তুমি দেখতে পাচ্ছ যে হিট বলে যেটা আছে, কাইনেটিক থিওরি, এটা পড়াতে ম্যাক্সিমাম 8 ঘন্টা সময় লাগবে। কিন্তু এই হিটটাই হয়তো আমি তোমাকে পড়াবো 15 দিন 20 দিন ধরে। তার পিছনে কারণটা কি? কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এর সারাউন্ডিংসে যত রকমের প্রবলেম হতে পারে, 30-40টা করে প্রবলেম, যত রকমের প্রবলেম হতে পারে এবং যত রকমের কোশ্চেন আসতে পারে, আমি তো সো বুঝতেই পারছো প্রত্যেকটা টপিককে ধরে ধরে পড়াতে অনেকটাই টাইম লাগে। সো আমার কমপ্লিশন পিরিয়ডটা মোটামুটি 9টা মডিউল আছে। মোটামুটি আমি তোমাকে এস্টিমেট বলে দিতে পারি, ক্লাসিক্যাল মেকানিক্স এটা মোটামুটি 20 দিনের মামলা, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার এটা 15 দিনের মামলা, 20, 15, 35, 1 মাসে কিছু বেশি হয়ে গেল, 1 মাসই ধরলাম এই দুটো, 1 মাস করে এই দুটো 1 মাস, এই দুটো 1 মাস, মোটামুটি 9টা মডিউল আছে। 4.5 মাস থেকে 5 মাসের মতন সময় লাগবে মোটামুটি। আমি যদি খুব ভালো করে যদি পড়াতে চাই, 4.5 মাস থেকে 5 মাস সময় লাগবে মোটামুটি। 6 মাসও লাগতে পারে, বাট অ্যাজ আই সেড 6 মাসের আগে তুমি পরীক্ষার কোনো সম্ভাবনা ধরো না। ঠিক আছে, বুঝতে পেরেছো? মোটামুটি 4.5 মাস থেকে 5 মাস তো লাগবেই। হ্যাঁ, বাট এটা মোটেও ভেবো না যে তোমাকে শুধুমাত্র সিলেবাসটাই আমি পড়াবো, এর বাইরে কয়েকটা মিসলেনিয়াস টপিকও কিন্তু আমি বলে দেবো। এই সিলেবাসের বাইরে কয়েকটা মিসলেনিয়াস টপিকও কিন্তু পড়তে হবে। আমি তোমাকে বলছি বেস্ট ওয়ে আউটটা হচ্ছে তোমরা এসএলএসটির সিলেবাসটা ফলো করো। এসএলএসটির সিলেবাসটা ফলো করলে এই পার্টটা তো তোমাদের কভার আপ তো হয়ে যাচ্ছেই, তার সাথে তুমি অ্যাডিশনাল জিনিসপত্রগুলো তুমি হচ্ছে পড়ে রাখতে পারছো। এটা হচ্ছে একেবারে প্রিসাইজ সিলেবাস। মোস্ট অফ দ্য কোশ্চেন এই সিলেবাসকে ফলো করবে, কিছু কোশ্চেন আছে যারা এই সিলেবাসটাকে ফলো করবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আমার মোটামুটি একটা এস্টিমেট টাইম পিরিয়ড। 4.5 মাস থেকে 5 মাস, এক্সট্রিম কেসে 6 মাস, ম্যাক্সিমাম 6 মাস তোমাদের লাগবে উইথ অঙ্কগুলো। চেষ্টা করতে হবে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, চেষ্টা করতে হবে মেজরিটি অফ দেম যেন লাইভ ক্লাস করতে পারো। এটা আমার তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট। মেজরিটি অফ দেম চেষ্টা করবে লাইভ ক্লাস করার। আমি জানি তোমাদের অনেক প্রবলেম আছে, 6 মাসের জন্য প্রবলেমটাকে একটু সাইডেতে রাখো না।
6 মাসের জন্য প্রবলেমটাকে একটু সাইডে রাখো, একটু ক্লাসগুলোকে এসে করো। লাইভ ক্লাসে যা আনন্দ ওটা রেকর্ডিং দেখে কোনো অ্যাঙ্গেল থেকে তুমি পাবে না। লাইভ ক্লাসে তুমি আমাকে ডাইরেক্ট কোশ্চেন করতে পারবে, রেকর্ডিং দেখে তোমাকে কিন্তু সেইটা কিন্তু তুমি সেই ফিলিংটাই পাবে না, তোমার প্রচণ্ড বোর লাগবে। আমি রিকোয়েস্ট করছি ওই জন্য যে তোমরা একটু লাইভ ক্লাসে এসে, আমি জানি তোমাদের অনেক হয়তো তোমরা কেউ হয়তো জবটাও হয়তো তোমরা করো, একটু যদি পারো, সব দিন আসতে বলছি না, বাট সপ্তাহে একদিন করে আসো তাহলেও চলবে, বাট আসতে হবে একবারে লাইভ ক্লাসের সঙ্গে। ম্যাক্সিমাম এখানকার ব্যাচের স্টুডেন্টদের ম্যাক্সিমাম প্রবলেমটা হচ্ছে যে লাইভ ক্লাসে তারা অ্যাটেন্ডই করে না, তার জন্য মাসের পর মাস বছরের পর বছর রেকর্ডিংগুলো আর দেখে না। এর ফলে কি হয়, মডিউল জমতেই থাকে, এক সময় গিয়ে দেখবে হচ্ছে পাহাড় প্রমাণ তোমার পড়া জমে আছে, তখন তুমি না পারবে কনসেন্ট্রেট করতে, না পারবে পড়তে। এই ব্যাচে কিন্তু আমার ব্যাচে যারা আমার যে এক্সপিরিয়েন্স বলছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এইভাবে নষ্ট হয়ে গেছে, মাসের পর মাস বছরের পর বছর স্যারের সাথে কোনো কানেকশনটা পর্যন্ত ওরা রাখে না। এর ফলে কি হয়, একটা সময়তে গিয়ে বিশাল পড়া জমে যায় এবং আর গিয়ে কিন্তু ধরতে পারে না। সো একটু চেষ্টা করো। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এই টপিকগুলো মনে করুন একটা টপিক শেষ হওয়ার পর যদি একটা মক টেস্ট বা কিছু অ্যারেঞ্জ করেন তাহলে খুব ভালো হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই করাইতে পারে। প্র্যাকটিসটা তো তোমাকে তো চালাতেই হবে, সে তো অবশ্যই করাইতে পারে, সেটা তো ঠিকই আছে, ও তো কোনো সমস্যা নেই। সে তো না হয় ঠিক আছে, সে তুমি যেটা বললে এটা মাথায় রাখবো, তো ঠিক আছে, ওটা না হয় যখন হবে তখন সেটা না হয় ম্যানেজ করে নেওয়া যাবে, ওটা কোনো সমস্যা নেই। আর কিছু এনিথিং এলস, আর কোনো কোয়ারিজ আছে? আই থিঙ্ক আমি যা বললাম এরপর আর কিছু কোয়ারিজ থাকা উচিত নয়, বাট মিসলেনিয়াস কিছু, অনেকে লেফট হয়ে যাচ্ছে, সবাই লেফট হয়ে যাওয়ার আগে 2-1টা কোশ্চেন না আর নেই? বেশ, তাহলে ঠিক আছে। তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি ক্রিয়েট করেছি, এই ভিডিওটা আজকের মধ্যে আমি আপলোড করে দেবো, যারা দেখতে পেলো না, বাট তোমাদের মধ্যেও যারা হয়তো কমপ্লিট শুনতে পেলে না, একটু দেখে নেবে। 1 ঘন্টার হয়তো ম্যাক্সিমাম হয়েছে, তো ঠিক আছে। আই হোপ আর কোনো কোয়ারিজ নেই, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ইয়েতে। তোমরা আমাকে যেভাবে বললাম সেভাবে তোমরা আমার সঙ্গে করবে। মাঝখানে কোনো কোয়ারিজ থাকলে আমাকে ফোন করতে পারো, বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, মেলও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে ক্লাস এখানেই, তাহলে আমাদের শেষ করলাম। শুভ রাত্রি, থ্যাংক ইউ।